গুড ইভিনিং সকলকে। আমি আপনাদের শুভজিৎ স্যার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অ্যাসপিরেন্ট আড্ডাতে। আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আই হোপ আমার অডিও ভিডিও ক্লিয়ার রয়েছে। প্রত্যেকে একটু জানান কমেন্টে যে ঠিকঠাক রয়েছে স্যার সব কিছু, তাহলে আমরা ক্লাসের দিকে এগোবো। চলুন অপর্ণা ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, গুড ইভিনিং। ক্লিয়ার স্যার, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, এখন তো গুড ইভিনিং চলছে। আচ্ছা, গুড ইভিনিং গুড ইভিনিং। চলুন প্রত্যেককে গুড ইভিনিং। প্রত্যেকে একটু জানান যে অডিও ভিডিও ক্লিয়ার রয়েছে হ্যাঁ কি না। চলুন, শিউলি ম্যাডাম বলছেন, শরীফুল স্যার বলছেন ক্লিয়ার ক্লিয়ার, অল ক্লিয়ার স্যার, অল ক্লিয়ার। চলুন প্রত্যেকের ক্লিয়ার। আশা করি কোনো রকম কোনো সমস্যা আপনাদের নেই। তারপরেও যদি কোনো রকম কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা দেখুন, আপনাদের ডান দিকে একটা মাইকের অপশন রয়েছে, তো সেখানে ক্লিক করে আপনারা আপনাদের সমস্যাগুলো জানাতে পারবেন। আর যদি মনে হয় যে না, মাইক অন করার কোনো দরকার নেই, আমি কমেন্টেই জানাতে পারবো, তাহলে দেখুন ওখানে 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন ওখানে ইন কল এ মেসেজ এরকম কিছু একটা লেখা রয়েছে, তো ওখানে ওটাতে ক্লিক করার পর আপনি আপনার মূল্যবান বক্তব্য সেটা মানে আমার কাছে পৌঁছে দিতে পারবেন এবং সেটা আমি দেখে আপনার উত্তর দিতে পারবো। চলুন, আজকে আপনারা থাম্বনেলে দেখতেই পাচ্ছেন, থাম্বনেলে লেখা রয়েছে ভারতের রাষ্ট্রপতি। অর্থাৎ আজকে আমরা জিওগ্রাফি আলোচনা করব না, আজকে আমরা আলোচনা করব হচ্ছে ভারতের রাষ্ট্রপতিকে নিয়ে। তাহলে ভারতের রাষ্ট্রপতিকে নিয়ে চলুন আলোচনা করি। অবশ্যই প্রত্যেককেই বলবো ক্লাসটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত করবেন। ভীষণ ইন্টারেস্টিং জায়গা এই রাষ্ট্রপতি। তো আশা করছি ওই বোরনেস থাকবে না, ক্লাসটা অবশ্যই মনোযোগ দিয়ে করুন। রাষ্ট্রপতি থেকে A to Z যা কিছু আপনাদের এক্সামে এসেছে বা ভবিষ্যতে আসতে চলেছে সবটাই আমরা আলোচনা করব আজকের ক্লাসে, এবং মজার ছলে আনন্দের ছলে আমরা বিষয়গুলোকে দেখব। ক্লিয়ার? তাহলে চলুন আমরা শুরু করি। চলুন, আপনারা দেখেছিলেন যে আমাদের ভারতের সংবিধানের টোটাল পার্ট রয়েছে 25 আর টোটাল আর্টিকেল রয়েছে 448, 448। আর সেই পার্টের মধ্যেই আর্টিকেলগুলো ইনক্লুড রয়েছে। আমরা ফার্স্ট পার্ট পড়েছিলাম, সেখানে 1 থেকে 4 আর্টিকেল ছিল। সেকেন্ড পার্ট পড়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে 5 থেকে 11 পর্যন্ত আর্টিকেল ছিল। তারপর আমরা থার্ড পার্ট পড়েছিলাম, সেখানে আমরা দেখলাম 12 থেকে 35 পর্যন্ত ছিল। তারপর আমরা ফোর্থ পার্ট দেখলাম, সেখানে 36 থেকে 51 পর্যন্ত আর্টিকেল ছিল। তাহলে আজকে হচ্ছে আমাদের 5 পার্ট নিয়ে আলোচনা। তাহলে আজকে আমরা যে পার্ট নিয়ে আলোচনা করব পার্ট নাম্বার হচ্ছে 5। তাহলে আজকে আমাদের আলোচনা পার্ট নাম্বার 5। এই পার্ট নাম্বার 5 হচ্ছে আপনাদের ভারতের সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। আমাদের টোটাল কতগুলো পার্ট রয়েছে? টোটাল পার্ট রয়েছে 25টা পার্ট রয়েছে। সেই 25টা পার্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই পার্ট 5। এই পার্ট 5কে বাদ দিয়ে সংবিধানের কল্পনা করা যায় না। তার মানে বুঝতে পারছেন যে কতটা ইম্পর্টেন্ট এই পার্ট 5। এই পার্ট 5-এর মধ্যে যে ধারাগুলো রয়েছে, কতগুলো ধারা রয়েছে টোটাল? অনেকগুলো ধারা রয়েছে। এই পার্ট 5-এর মধ্যে যদি দেখেন টোটাল ধারা রয়েছে মানে 52 থেকে 151 পর্যন্ত। 52 থেকে 151 পর্যন্ত টোটাল ধারা রয়েছে, মানে প্রায় 99, তাই তো? 151 থেকে 52 বাদ দিলে প্রায় 99, অর্থাৎ 99টা ধারা আমরা এখানে দেখতে পাবো। ক্লিয়ার? তাহলে পার্ট 5-এ আমরা টোটাল কতগুলো ধারা দেখতে পাবো? টোটাল ধারা দেখতে পাবো হচ্ছে 52 থেকে 151। এটা হচ্ছে পার্ট 5-এর টোটাল ধারা। এবং এই টোটাল যে ধারা রয়েছে, এই টোটাল ধারাগুলোকে আবার কয়েকটা শ্রেণীতে ভাগ করা হয়। যেমন এই পার্ট 5-এর মধ্যে প্রথম যে অংশটা, মানে কিছু অংশ রয়েছে, টোটাল 5টা অংশ রয়েছে। টোটাল কতগুলো অংশ রয়েছে? টোটাল 5টা অংশ রয়েছে। তো এই প্রথম যে অংশটা সেটা হচ্ছে দ্য এক্সিকিউটিভ। দ্য এক্সিকিউটিভ, দ্য এক্সিকিউটিভ মানে হচ্ছে শাসন বিভাগ। এটা রয়েছে আপনাদের এই 52 থেকে 78 নম্বর ধারার মধ্যে। 52 থেকে 78 নম্বর ধারার মধ্যে রয়েছে দ্য এক্সিকিউটিভ। তাহলে দ্য এক্সিকিউটিভ আমরা কত থেকে কত নম্বর ধারার মধ্যে দেখব? 52 থেকে 78। তাহলে আমরা কি দেখলাম যে পার্ট 5 শুরু হচ্ছে 52 থেকে, শেষ হবে কোথায়? 151-তে গিয়ে শেষ হবে। এবার এর মধ্যে আবার টোটাল 5টা ভাগ রয়েছে। প্রথম ভাগটা আমরা কি দেখলাম, মানে পার্ট 5-এই টোটাল আবার 5টা ভাগ আছে। প্রথমটা হচ্ছে দ্য এক্সিকিউটিভ, এটা 52 থেকে কত রয়েছে? 78 পর্যন্ত রয়েছে। তারপর আমরা দেখব হচ্ছে আমাদের পার্লিয়ামেন্ট।
হ্যাঁ, তারপর দেখবো আমাদের যে সংসদ রয়েছে, সংসদ বা পার্লিয়ামেন্ট, পার্লিয়ামেন্ট। আচ্ছা, আমাদের পার্লামেন্ট কত থেকে কত নম্বর ধারা রয়েছে? তাহলে 78 এখানে আমরা পড়লাম। তাহলে 78 পরে কত হবে? 79 থেকে, একদম 79 থেকে পার্লিয়ামেন্ট আমরা দেখব 79 থেকে 122 এখানে রয়েছে আমাদের পার্লামেন্ট। পার্লামেন্টের পরে কি রয়েছে 3 নম্বর জায়গায়? যদিও এতগুলো বিষয়, রাষ্ট্রপতির যে অধ্যাদেশ সেটা রয়েছে, রাষ্ট্রপতির রাষ্ট্রপতির অধ্যাদেশ, এটা আমরা দেখব 123 নম্বর ধারায় দেখব। আর রাষ্ট্রপতির অধ্যাদেশ রয়েছে। 4 নম্বর পার্টে আমরা কি দেখব? আমাদের যে সুপ্রিম কোর্ট রয়েছে সেই সুপ্রিম কোর্টকে দেখতে পাবো। সেই সুপ্রিম কোর্ট কত থেকে কত নম্বর ধারার মধ্যে রয়েছে? তাহলে 123 গেল, মানে 124 থেকে 147, 124 থেকে 147। আর তারপরে যে ধারাগুলো রয়েছে সেটাকে আমরা পার্ট 5-এ রেখে দিয়েছি। তাহলে এই হচ্ছে টোটাল আমাদের 5টা পার্ট। প্রথম পার্ট হচ্ছে দ্য এক্সিকিউটিভ, তারপরে হচ্ছে আমাদের পার্লিয়ামেন্ট, তারপর হচ্ছে রাষ্ট্রপতির অধ্যাদেশ, তারপরে হচ্ছে সুপ্রিম কোর্ট, তারপরে আর কয়েকটা ধারা রয়েছে, 4টে ধারা রয়েছে, সেটাকে আমরা পার্ট 5-এ রেখেছি। যখন আমরা ধারাগুলো পড়ব তখন সেখানে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো আজকের আমাদের আলোচ্য যে বিষয়টা সেটা হচ্ছে এই এক্সিকিউটিভ নিয়ে আমরা আলোচনা করব। এবার এক্সিকিউটিভের পুরোটা না, এক্সিকিউটিভ কত থেকে কত নম্বরের মধ্যে রয়েছে? 52 থেকে 78-এর মধ্যে রয়েছে এক্সিকিউটিভ। এই 52 থেকে 78-এর মধ্যে আপনি কি কি দেখতে পাবেন? এখানে দেখতে পাবেন আমাদের প্রেসিডেন্টকে, দেখতে পাবেন প্রেসিডেন্টকে মানে রাষ্ট্রপতিকে, এবং দেখতে পাবেন ভাইস প্রেসিডেন্টকে, দেখতে পাবেন, ভাইস প্রেসিডেন্টকে দেখতে পাবেন। আর কাকে দেখতে পাবেন? আমাদের যে পিএম রয়েছে সেই পিএমকে দেখতে পাবেন, প্রধানমন্ত্রীকে দেখতে পাবেন, এবং আমাদের যে মন্ত্রী পরিষদ রয়েছে, মন্ত্রী পরিষদ রয়েছে সেই মন্ত্রী পরিষদকে দেখতে পাবেন। আর কাকে দেখতে পাবেন? আমাদের ভারতবর্ষের কেন্দ্রের সর্বোচ্চ আইনি অফিসারকে, অ্যাটর্নি জেনারেলকে দেখতে পাবেন, অ্যাটর্নি জেনারেলকে দেখতে পাবেন। তাহলে এতগুলো জিনিস দেখতে পাবেন আপনারা এই এক্সিকিউটিভের মধ্যে। তাহলে এতগুলো জিনিস কি আজকের ক্লাসে আমরা আলোচনা করব? নিশ্চয়ই না। কতটুকু আলোচনা করব? আমরা শুধুমাত্র আজকের ক্লাসে এই প্রেসিডেন্টটাকে আলোচনা করব। তারপরেও আজকের ক্লাসটা অনেকটাই লেন্দি হয়ে যাবে, কেননা প্রেসিডেন্টে অনেক কিছু রয়েছে। তাহলে আজকের ক্লাসে আমরা মেনলি প্রেসিডেন্ট নিয়ে আলোচনা করব। আর প্রেসিডেন্ট আমাদের ভারতীয় সংবিধানের এই 52 থেকে 62 নম্বর ধারার মধ্যে রয়েছে প্রেসিডেন্ট। ক্লিয়ার? তাহলে প্রেসিডেন্ট কত থেকে কত নম্বর ধারার মধ্যে রয়েছে? মানে প্রথমেই 52 থেকে 62 নম্বর ধারার মধ্যে রয়েছে আমাদের প্রেসিডেন্ট। ক্লিয়ার? প্রেসিডেন্ট মানে হচ্ছে রাষ্ট্রপতি। তাহলে চলুন আমরা পার্ট 5-কে 5টা ভাগে ভাগ করলাম। পার্ট 5 শুরু হচ্ছে 52 নম্বর আর্টিকেল থেকে, 52 থেকে 151-এর মধ্যে রয়েছে আমাদের পার্ট 5। সেই পার্ট 5-এ আরও কতগুলো পার্ট রয়েছে। প্রথম পার্ট হচ্ছে দ্য এক্সিকিউটিভ, যা শুরু হচ্ছে 52 থেকে 78 নম্বর ধারার মধ্যে। সংসদ রয়েছে, পার্লামেন্ট, এগুলো সব আমি স্পেসিফিকভাবে একটা একটা করে আসবো। যত আমাদের ক্লাসগুলো এগোবে আস্তে আস্তে ধারণাগুলো স্পষ্ট হতে থাকবে। দ্য এক্সিকিউটিভ রয়েছে 52 থেকে 78-এর মধ্যে, সংসদ রয়েছে বা পার্লামেন্ট রয়েছে 79 থেকে 122-এর মধ্যে, রাষ্ট্রপতির অধ্যাদেশ রয়েছে 123-এ, আর সুপ্রিম কোর্ট রয়েছে 124 থেকে 147-এর মধ্যে। আর পরে আরও যে কতগুলো আর্টিকেল রয়েছে ওগুলোকে পার্ট 5-এ রাখা হয়েছে। তো আজকের আলোচনা এক্সিকিউটিভের মধ্যে আবার কী কী রয়েছে? আপনারা প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি দেখবেন, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আমাদের মন্ত্রী পরিষদ, এবং সেই সঙ্গে আমাদের অ্যাটর্নি জেনারেল, এদেরকে আপনারা দেখতে পাবেন ওই দ্য এক্সিকিউটিভের মধ্যে। এবার এই যে এত কিছু রয়েছে, পার্লামেন্ট, ভাইস প্রেসিডেন্ট, এদের মধ্যে আজকের ক্লাসে শুধুমাত্র আমরা প্রেসিডেন্টটা পড়ব। আর আমাদের প্রেসিডেন্ট রয়েছে আমাদের ভারতীয় সংবিধানের প্রেসিডেন্ট রয়েছে আমাদের ভারতীয় সংবিধানের 52 থেকে 62 নম্বর ধারার মধ্যে প্রেসিডেন্ট রয়েছে। কোন পার্টে রয়েছে? আমরা যদি পার্টের কথা বলি, পার্ট 5-এ রয়েছে। তাহলে পার্ট 5-এর 52 থেকে 62 নম্বর ধারার মধ্যে আমরা কাকে দেখতে পাবো? আমরা প্রেসিডেন্টকে দেখতে পাবো। আর এর আগের যে ধারাগুলো সেগুলো আমরা ক্লিয়ারলি পড়ে এসেছি, একটা একটা করে ধারাগুলো কোথায় কি রয়েছে না রয়েছে A to Z আমরা দেখে এসেছি। তাহলে আজকের আমাদের আলোচ্য যে বিষয় সেটা হচ্ছে প্রেসিডেন্টকে নিয়ে, অর্থাৎ রাষ্ট্রপতিকে নিয়ে। এবং এখানে আপনারা একটা ছবিও দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
তো বানানটা দেখবেন কেমন কি আছে না আছে। চলুন, তাহলে এই দ্রৌপদী মুর্মু নিয়ে, দ্রৌপদী মুর্মু আমাদের অ্যাট প্রেজেন্ট রাষ্ট্রপতি। তো এই দ্রৌপদী মুর্মু একজন রাষ্ট্রপতি এবং সেই রাষ্ট্রপতি নিয়েই আজকের ক্লাসে আমাদের আলোচনা। তাহলে প্রথমে আমরা আর্টিকেলগুলো পড়ে নিই। তাহলে প্রথম হচ্ছে 52 নম্বর আর্টিকেল। তাহলে এই 52 নম্বর আর্টিকেলে কি বলা হবে? প্রথম আর্টিকেল হচ্ছে আপনাদের 52 নম্বর আর্টিকেল, কেননা 52 থেকে 62 এই যে 10টা ধারা রয়েছে, এই 10টা ধারা কে একাই নিয়ে রয়েছে? রাষ্ট্রপতি নিয়ে রয়েছে। তো 52 নম্বর ধারায় রয়েছে রাষ্ট্রপতির পদ, রাষ্ট্রপতির পদ সম্পর্কে বলা হয়েছে। রাষ্ট্রপতির পদ মানে আমাদের ভারতবর্ষে যে একজন রাষ্ট্রপতি থাকবে, এটা আমাদের ভারতীয় সংবিধানের কোথায় বলা হয়েছে? এই যে 52 নম্বর ধারায়। 52 নম্বর ধারায় বলা হচ্ছে যে আমাদের ভারতের রাষ্ট্রপতি একজন থাকবেন, সেটা এই 52 নম্বর ধারায় আপনারা দেখতে পাবেন। আর এই রাষ্ট্রপতির যে পদটা, সেটা নিয়ে আসা হয়েছে কোথা থেকে? সেটা নিয়ে আসা হয়েছে ইউএসএ থেকে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখান থেকে আমরা রাষ্ট্রপতির পদটাকে নিয়ে এসেছি। তবে রাষ্ট্রপতির ক্ষমতা যদি দেখি, সেটা ব্রিটেনের রাজা বা রানীর মতো। এর ক্ষমতা যদি দেখি, ক্ষমতা হচ্ছে ব্রিটেনের রাজা রানীর মতো, রাজা রানীর মতো। এর ক্ষমতা হচ্ছে ব্রিটেনের রাজা রানীর মতো। অর্থাৎ আমরা রাষ্ট্রপতিকে বলতে পারি আমাদের দেশের নাম সর্বস্ব শাসক। বা আমি যদি আরও একটু ভালো এক্সাম্পল দিয়ে যদি বোঝাই, আমাদের বাড়ির পিসির যে অবদানটা থাকে আর কি, পিসি মানে আমাদের বাড়ির যে পিসি আর কি, সেই পিসির সঙ্গে আমরা এই রাষ্ট্রপতির তুলনা করতে পারি। এখানে পিসি বলতে মমতা ব্যানার্জির কথা বলছি না, আমাদের যে পিসি আর কি, তাই তো? সেই পিসির সঙ্গে তুলনা করি হচ্ছে আমাদের রাষ্ট্রপতির। কেননা আমাদের বাড়ির পিসি কেমন, মানে পিসির কোনো কথায় কি কাজ হয়? মানে বাড়ির যে কাজকর্ম সেটা দেখবেন পিসির কথাই হয় না, বাবা বা ঠাকুরদার কথায় কাজকর্ম হয়ে থাকে। ওই পিসি মানে বলা কর্তব্য, মানে পিসিকে বলতে হয়, তাই বাবা ঠাকুরদা গিয়ে বলে যে এরকম ব্যাপার গো, ওখানে ওইটা হবে, তাহলে ওইটা আমরা করছি। পিসি রাজি থাকলো না থাকলো ওসব কেউ দেখতে যায় না। তো রাষ্ট্রপতি হচ্ছে তাই, রাষ্ট্রপতিকে দেখবেন সব ক্ষমতা দিয়ে রেখেছে, মানে যত রকম নিয়োগ প্রক্রিয়া সব রাষ্ট্রপতি করে। সাজা দেওয়ার ব্যাপার, যেমন আপনারা দেখবেন যে মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তিকে একমাত্র ক্ষমা কে করতে পারে? রাষ্ট্রপতি করতে পারে। এটা আপনারা জানেন। তাছাড়া কিন্তু কারোর মানে কোনো অধিকার নেই যে কোনো মৃত্যুদণ্ড প্রাপ্ত কোনো ব্যক্তিকে ক্ষমা করতে পারবে, সেটা একমাত্র রাষ্ট্রপতিই করতে পারে। এবার রাষ্ট্রপতি কার পরামর্শক্রমে সেটা করে? অবভিয়াসলি প্রধানমন্ত্রী। তাই রাষ্ট্রপতি জানবেন আমাদের বাড়ির পিসির মতো আর কি, ও রাজি হলেই বা কি না হলেই বা কি কারোর কোনো যায় আসে না। সমস্ত কাজকর্ম কে দেখবে? প্রধানমন্ত্রী দেখবে। তো 52 নম্বর যে আর্টিকেল, সেই 52 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে রাষ্ট্রপতির পদ সম্পর্কে। রাষ্ট্রপতির পদটাকে নিয়ে আসা হয়েছে ইউএসএ থেকে নিয়ে আসা হয়েছে। তবে রাষ্ট্রপতির ক্ষমতা যদি দেখেন, সেটা হচ্ছে ক্ষমতা হচ্ছে ব্রিটেনের রাজা বা রানীর মতো, মানে কোনো ক্ষমতা নেই, নাম সর্বস্ব শাসক। 52 নম্বর আর্টিকেল গেল। পরে রয়েছে 53 নম্বর আর্টিকেল। 53 নম্বর আর্টিকেলে কি বলছে? যে রাষ্ট্রপতির যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচন সম্পর্কে বলা হচ্ছে। নির্বাচন বলছি, কার্যাবলী। রাষ্ট্রপতির কার্যাবলী সম্পর্কে বলা হচ্ছে, মানে রাষ্ট্রপতি ঠিক কোন কোন কাজ করে থাকে। তাহলে আপনারা একটু বলুন যে কি কি কাজ করেন আমাদের রাষ্ট্রপতি? কে একজন, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে লেখাবো, বাকি কিছুই লেখাবো না। 53 নম্বর ধারায় রয়েছে, বলুন। হ্যাঁ, আমাদের রাষ্ট্রপতি যদি দেখেন, রাষ্ট্রপতি প্রচুর ক্ষমতা ভোগ করে থাকে, প্রচুর ক্ষমতা। হ্যাঁ, কিন্তু সবই ওই প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। প্রধানমন্ত্রী বলবে, তারপরে রাষ্ট্রপতি সেখানে সিগনেচার করবে, তার আগে নয়। তো এখানে যদি আমরা কিছু ক্ষমতা যদি দেখি, আমাদের সরকারের টোটাল 3টা বিভাগ রয়েছে। আচ্ছা, মাইকগুলো একটু অফ করবেন প্রত্যেকে, যখন দরকার হবে তখনই অন করবেন। তো কার্যাবলী যদি দেখি, আমাদের যে গভর্নমেন্ট রয়েছে, আমাদের যে সরকার রয়েছে, সেই সরকারের টোটাল 3টা বিভাগ রয়েছে। একটা একটু আগেই বললাম, একটা হচ্ছে এক্সিকিউটিভ, একটা হচ্ছে লেজিসলেটিভ,
আর এটা হচ্ছে জুডিশিয়ারি। জুডিশিয়ারি। এক্সিকিউটিভ মানে হচ্ছে শাসন বিভাগ। শাসন বিভাগ। লেজিসলেটিভ মানে কি? লেজিসলেটিভ মানে হচ্ছে আইন বিভাগ। আইন বিভাগ। আর এই জুডিশিয়ারি মানে হচ্ছে বিচার বিভাগ। এই যে তিনটে বিভাগ রয়েছে, এই বিভাগগুলো সম্পর্কে আমরা যখন পার্লামেন্ট পড়বো আরও ডিটেলসে আমরা পড়বো। তো শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, এই যে বিভাগগুলো রয়েছে এবং এই বিভাগের যে প্রধান কর্মকর্তা যারা রয়েছে তাদের প্রত্যেককেই নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। প্রত্যেককে কে নিয়োগ করবে? প্রত্যেককে নিয়োগ করবে রাষ্ট্রপতি। যেমন তাহলে এখান থেকে একটা একটা করে যদি দেখি, যেমন আমাদের যে পিএম রয়েছে, আমাদের যে পিএম রয়েছে প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করে থাকে? সেই প্রধানমন্ত্রীকে নিয়োগ করে থাকে রাষ্ট্রপতি। আমাদের যত এই যে আইএস আইপিএস থেকে শুরু করে আইএএস, আইপিএস, আইএএস, আইপিএস, এদেরকে নিয়োগ কে করে থাকেন? এদেরকেও নিয়োগ করে থাকেন আমাদের রাষ্ট্রপতি। আপনারা যদি দেখেন আমাদের যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, হ্যাঁ, সিজেআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি, তাকে কে নিয়োগ করছে? তাকেও নিয়োগ করছে আমাদের রাষ্ট্রপতি। আমরা যদি নৌবাহিনী যদি দেখি, বিমান বাহিনী যদি দেখি, নৌবাহিনী, বিমান বাহিনী, স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, স্থলবাহিনী, এদের যে প্রধান রয়েছে তাদেরকে কে নিয়োগ করবে? সব রাষ্ট্রপতি করবে। হ্যাঁ, একদম। আমাদের যে ইলেকশন যে কমিশনার রয়েছে, নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, ইলেকশন কমিশনার যিনি, তো তাকে কে নিয়োগ করবে? এ সব নিয়োগ করে হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। তাহলে এখান থেকে আপনারা একটা কনক্লুশন টানতেই পারেন, যখন এই নিয়োগ সংক্রান্ত যখন কিছু দেবে আর কি, যে একে কে নিয়োগ করছে, ওকে কে নিয়োগ করছে, সেখানে যদি রাষ্ট্রপতিকে অপশানে পান, তাহলে যদি না জানা থাকে উত্তরটা, জানা থাকলে তো হয়ে গেল, যদি না জানা থাকে উত্তরটা, তাহলে রাষ্ট্রপতি যদি আমরা টিক দিয়ে আসি, অনেকাংশে আমাদের উত্তরটা লেগে যায়। তাহলে এই যে দেখছেন যত উঁচু উঁচু পদ রয়েছে, পিএম থেকে শুরু করে আইএস, আইপিএস, তারপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, নৌবাহিনী, বিমান বাহিনী, স্থলবাহিনী, এদের যে প্রধান, নির্বাচন কমিশনার, এছাড়াও আরও অনেক রয়েছে, এদের প্রত্যেককেই নিয়োগ করছেন আমাদের রাষ্ট্রপতি। তাহলে এগুলোই রাষ্ট্রপতির কি কার্যাবলী। এছাড়াও যদি দেখেন আমাদের দেশের আন্তর্জাতিক যে সমস্ত সম্মেলনগুলো হয়, সেখানে বক্তৃতা দেন হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। আমাদের দেশ সম্পর্কে যে কথাবার্তা বা আলাপ আলোচনা, এগুলো আমাদের রাষ্ট্রপতি করে থাকেন। এগুলো আপনাদের পরীক্ষায় সেভাবে আসে না। বা যখন কোনো পুরস্কার বিতরণ করা হয়, যেমন পদ্মভূষণ, পদ্মশ্রী, পদ্মবিভূষণ, এছাড়া ভারতরত্ন, বা আমাদের সামরিক বিভাগে যদি দেখি পরমবীর চক্র, এই যে এত পুরস্কার বিতরণ করা হচ্ছে, এগুলো সবই রাষ্ট্রপতির হাত দিয়ে করা হয়ে থাকে। তো এগুলোই হচ্ছে রাষ্ট্রপতির মেনলি মোটামুটি কাজ। রাষ্ট্রপতির কাজ প্রচুর, সব কাজই রাষ্ট্রপতি করে থাকে, কিন্তু রাষ্ট্রপতি ওই যে প্রধানমন্ত্রী আছে ওর কথা শুনে, ওর কথা না শুনে রাষ্ট্রপতি এক পাও এগাবে না। সেখানে দেখবেন রাষ্ট্রপতির কোনো শত্রু থাকে না, যে আমি এই পার্টির লোক, আমি ওই পার্টির লোক, আমার শত্রু রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির কিন্তু শত্রু থাকে না, ও নিরপেক্ষ আর কি। তোমরা যা বলবা বলো, আমার কাজ হচ্ছে শুধু সিগনেচার করা, আমি করে দিলাম, তোমরা আবার পার্লামেন্টে পাস করো আর কি। এই হচ্ছে ব্যাপার। তাহলে 52 নম্বর আর্টিকেলে আমরা কি দেখলাম? 52 নম্বর আর্টিকেলে দেখলাম রাষ্ট্রপতির পদ সম্পর্কে বলা হয়েছে। 53 নম্বর আর্টিকেলে দেখলাম যে রাষ্ট্রপতির যে কার্যাবলী, কি কি কাজ করে থাকেন, সেগুলো বলা হয়েছে। বলুন, আর্টিকেল 52 আর আর্টিকেল 53 ক্লিয়ার হ্যাঁ কিনা একটু প্রত্যেকে জানান প্রত্যেকে একটু। হ্যাঁ স্যার, ক্লিয়ার। আর্টিকেল 52 এবং আর্টিকেল 53। চলুন, প্রত্যেকেই জানাচ্ছেন ক্লিয়ার।
তাহলে আমরা কত কি পড়লাম? 52 পড়লাম, 53 পড়লাম। এরপর হচ্ছে 54 নম্বর আর্টিকেল। 54 নম্বর আর্টিকেল, 54 নম্বর আর্টিকেলে কি বলা হচ্ছে? যে রাষ্ট্রপতির নির্বাচন, রাষ্ট্রপতির নির্বাচন সম্পর্কে বলা হচ্ছে যে রাষ্ট্রপতির নির্বাচন কিভাবে হবে। আপনারা প্রত্যেকেই জানেন যে রাষ্ট্রপতি নির্বাচন একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে হয়ে থাকে। একক হস্তান্তরযোগ্য, একক হস্তান্তরযোগ্য, হস্তান্তরযোগ্য সমানুপাতিক, সমানুপাতিক, একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে, প্রতিনিধিত্বের ভিত্তিতে হয়ে থাকে। একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে হয়ে থাকে। আর এই রাষ্ট্রপতির যে নির্বাচন, এই নির্বাচন পুরো ডিটেলসে যদি আমি এখন বলতে যাই, একটা ক্লাস শুধুমাত্র রাষ্ট্রপতির নির্বাচনে লাগবে, কিন্তু সেখানে ক্লিয়ারলি বুঝতে পারবেন রাষ্ট্রপতিকে কিভাবে নির্বাচন করা হয়, কিন্তু ওখান থেকে প্রশ্ন আসে না। তো প্রশ্ন যে জায়গা থেকে আসবে সেগুলো একটু দেখি। তো 54 নম্বর আর্টিকেলে এটা আপনারা জানবেন, রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো যায়, পদত্যাগ করানো অবশ্যই যায়, কিন্তু প্রশ্ন হচ্ছে এখনো পর্যন্ত একবারও রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো হয়নি। অবশ্যই যাই, কেন যাবে না? রাষ্ট্রপতির বিশাল ফেসিলিটি আর কি, ঠিক আছে। মাঝে মধ্যে রাষ্ট্রপতির গল্প যদি কাউকে শোনাতে বলি আর কি, ও বলবে আমি সব কিছু বাদ দিয়ে আমি রাষ্ট্রপতি হলেই তো ভালো করতাম। মানে এরকমটা ছিল আর কি, ঠিক আছে। আমাদের যে ক্লাব ছিল আর কি, ক্লাবে এরকম ব্যাপার যে রাষ্ট্রপতির, ওকে জাস্ট একটা বর্ণনা দেওয়া হয়েছে যে রাষ্ট্রপতির বাড়িতে 100 জন কাজ করে, আর রাষ্ট্রপতি যা খেতে চায় তাই প্রত্যেকদিন তাকে রান্না করে খাওয়াতে হয়। ও তখন বলছে ঠিক আছে রাষ্ট্রপতি হয় তো ভালো আর কি, কিন্তু রাষ্ট্রপতি হতে গেলে রাষ্ট্রপতির যোগ্যতাতে আসি। ওখানে বলছি যে রাষ্ট্রপতি হতে গেলে কোন কোন যোগ্যতা লাগবে আর কি, যা যোগ্যতা অর্জন করা ও খুব কঠিন একটা কাজ। তাহলে রাষ্ট্রপতি নির্বাচনে আমরা কি দেখলাম? নির্বাচন হচ্ছে একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে পরোক্ষভাবে, পরোক্ষভাবে, স্যালারি কত? 5 লাখ। পরোক্ষভাবে, পরোক্ষভাবে, পরোক্ষভাবে হয়ে থাকে। আপনারা কি রাষ্ট্রপতি যখন নির্বাচন হয় বা এই দ্রৌপদী মুর্মুকে যখন নির্বাচন করা হয়েছে তখন কি আপনি গিয়ে ভোট দিয়েছিলেন? নিশ্চয়ই আপনি ভোট দেননি। দিয়েছেন কি ভোট? ভোট আপনি দেননি। হ্যাঁ, তাহলে ভোটটা দিল কারা? আচ্ছা, এখানে একজন একটু রিয়াক্ট দেখাচ্ছে আর কি, যে ওই 5 লাখ বেতন শুনে নাকি, মানে রাষ্ট্রপতির বেতন 5 লাখ, কিন্তু মাসে ওর পিছনে খরচ হয় 5 কোটি মতো বা তারও বেশি। হ্যাঁ, মানে বেতনটা, মানে ওকে, মানে তার ব্যাংকে ঢুকবে মাত্র 5 লাখ টাকা, কিন্তু ওর পিছনে খরচ হবে 5 কোটি মাসে। পরোক্ষভাবে নির্বাচন হয়। পরোক্ষভাবে মানে বুঝতেই পারছেন যে আপনি গিয়ে ভোট দেবেন না, তাহলে দেবেটাকে ভোট? তাহলে ভোট তারাই দেবে যাদেরকে আপনি ভোট দিয়ে জিতিয়েছেন। তাহলে আপনি কাকে ভোট দিয়ে জিতিয়েছেন? ওই যে আমাদের দেব রয়েছে, তারপর রচনা ব্যানার্জি রয়েছে, এরা, তাই তো। তাহলে আমাদের যে সংসদ রয়েছে এক প্রকার, সংসদ মানে আমাদের যে পার্লামেন্ট রয়েছে, সেই পার্লামেন্টের দুটো কক্ষ রয়েছে। একটা হচ্ছে উচ্চ কক্ষ বা আপার হাউস যেটাকে বলি, একটা হচ্ছে হ্যাঁ, একটা লোয়ার হাউস বা নিম্নকক্ষ, লোয়ার হাউস বা নিম্নকক্ষ। উচ্চকক্ষর কথা যদি বলি, এটা হচ্ছে উচ্চকক্ষর নাম হচ্ছে রাজ্যসভা, আর নিম্নকক্ষর কথা যদি বলি লোকসভা। এখানে বর্তমানে আছে 243 জন রাজ্যসভায়, লোকসভাতে যদি দেখি এখানে রয়েছে 543 জন বর্তমানে। তাহলে এই যে 543 জন আর এই হচ্ছে 243 জন, এরা ভোট দেবে। আর কারা দেবে? আর দেবে হচ্ছে ওই যে এমএলএরা। এবার এখানে প্রশ্ন হতে পারে যে এমএলএ কারা? এমএলএ হচ্ছে, এটা তো কেন্দ্রের, আমরা যদি রাজ্য যদি দেখি, রাজ্যের যদি আইনসভা যদি দেখি, সেখানেও আমরা দেখতে পাবো দুটো কক্ষ থাকে। একটা হচ্ছে বিধান পরিষদ, বিধান পরিষদ হচ্ছে উচ্চকক্ষ, যা আমাদের পশ্চিমবঙ্গে নেই। উচ্চকক্ষ যা আমাদের পশ্চিমবঙ্গে নেই। আর একটা হচ্ছে বিধানসভা, যা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। বিধানসভার টোটাল অ্যাট প্রেজেন্ট যদি মেম্বার যদি দেখি আমাদের পশ্চিমবঙ্গে টোটাল কতজন আছে? 294, 294 জন এমএলএ আছে। এই যে বলছিলাম না যে বিধানসভার ভোট হবে, মানে এই যে এমএলএ ভোট হবে,
মানে 294 অর্থাৎ 294টা সিটে ভোট হবে। যেটাকে আমরা চিনি হচ্ছে দিদির ভোট নামে চিনি আর কি। আর যদি লোকসভার ভোট হয় তাহলে আমরা দাদার নামে চিনি আর কি। এটা দাদার ভোট, ওটা দিদির ভোট। তাহলে এবার যে ভোটটা হবে সেটা হচ্ছে দিদির ভোট হবে বা পিসির ভোট হবে, 294টা সিটে হবে, এমএলএ ভোট যেটা বলে। তো এখানে অংশগ্রহণ কারা করবে এই রাষ্ট্রপতিকে নির্বাচন করতে গিয়ে? নিশ্চয়ই আমরা থাকবো না আর কি। আমরা কি সেখানে অংশগ্রহণ করব, ভোট দিতে যাব? আমরা যাব না। তাহলে যাবে কে? যাবে হচ্ছে এই 243 জন আর এই 543 জন, এরা যাবে। আর কারা যাবে? আর যাবে হচ্ছে এই এমএলএরা। এবার শুধু কি আমাদের রাজ্যের এমএলএরা যাবে, আর কি মানে কোথাকার এমএলএ যাবে না? আমাদের যে টোটাল 28টা স্টেট রয়েছে, 28টা যে স্টেট রয়েছে সেই 28টা স্টেটের প্রত্যেকটা স্টেটের এমএলএরা যাবে, এবং সেই সঙ্গে পুদুচেরির এমএলএ, দিল্লির এমএলএ এরাও যাবে। ক্লিয়ার? তাহলে 28টা রাজ্যের এমএলএ, দিল্লি, পুদুচেরি এদের যে এমএলএ রয়েছে এরা সবাই যাবে হচ্ছে ওই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে। তাহলে রাষ্ট্রপতি নির্বাচনে মানে অংশগ্রহণ করে কারা কারা? অংশগ্রহণ করে হচ্ছে এই যে এরা, এক হচ্ছে রাজ্যসভার সদস্যগণ, লোকসভার সদস্যগণ, আর রাজ্য আইনসভা নিম্নকক্ষ অর্থাৎ বিধানসভার সদস্যগণ, এরা অংশগ্রহণ করে থাকে নির্বাচনে। আর নির্বাচন কিভাবে হয়ে থাকে? একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে পরোক্ষভাবে হয়ে থাকে, মানে গোপনভাবে, মানে এরাও যে ভোট দেয় না, সব গোপনভাবে হয়ে থাকে। এবং প্রত্যেক প্রার্থী তাদের প্রথম পছন্দ, দ্বিতীয় পছন্দ, তৃতীয় পছন্দ, চতুর্থ পছন্দ এভাবে পরপর পরপর ভোট দিয়ে থাকে। এবং তারপর একটা কোটা সংখ্যক ভোট পেতে হয় রাষ্ট্রপতিকে, একটা কোটা সংখ্যক ভোট পেতে হয়, তারপরেই তাকে রাষ্ট্রপতি পদে ঘোষণা করা হয়, নচেত করা হয় না। তো যাই হোক, এর একটা পুরো প্রক্রিয়া রয়েছে কিভাবে কি হয়ে থাকে না থাকে, তো সে জায়গায় আজকের ক্লাস আমি যাচ্ছি না, বা আসে না পরীক্ষায়, অ্যাডভান্স লেভেলের পরীক্ষাগুলোতে যেখানে ডেসক্রিপটিভ লিখতে হয় সেখানে রাষ্ট্রপতি পদের যে এই রাষ্ট্রপতির যে নির্বাচন প্রক্রিয়া সেগুলো থাকে। বা আপনারা যারা ক্লাস 11-12-এ যাদের রাষ্ট্রবিজ্ঞান ছিল সেখানে দেখবেন এই নির্বাচন প্রক্রিয়া আসে, আমাদের সময় এসেছিল, পুরো লিখে এসেছি। হ্যাঁ, সেই সময় থাকে। তাহলে একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে পরোক্ষভাবে রাষ্ট্রপতির নির্বাচন হয়ে থাকে, গোপনভাবে হয়ে থাকে। এটা হচ্ছে রাষ্ট্রপতির নির্বাচন। কোন ধারায় রয়েছে? ধারা হচ্ছে আর্টিকেল 54 বলুন। একক হস্তান্তর যাকে একক হস্তান্তরযোগ্য মানে কি? একক হস্তান্তরযোগ্য মানে হচ্ছে এই যে প্রার্থী যারা থাকবে আর কি, মনে করুন রাষ্ট্রপতি পদে 3জন প্রার্থী আছে। একজন প্রার্থীর নাম হচ্ছে এ, একজন প্রার্থীর নাম হচ্ছে বি, একজন প্রার্থীর নাম হচ্ছে সি। এই যে 3জন প্রার্থী রয়েছে, এবার মনে করুন আমি হচ্ছে এক এমএলএ, এবার আমাকে ভোট দিতে হবে। তাহলে আমি যখন ভোট, আমরা এই পঞ্চায়েত ভোটে কি করি, এই এ বি সি এর মধ্যে যাকে পছন্দ তাকে আমি ভোট দিয়ে চলে আসি। ক্লিয়ার? কিন্তু সেখানে সেটা করা হয় না। সেখানে কি করা হয়, যে এই 3জনের মধ্যে এই বিকে তো আমার সবচেয়ে বেশি পছন্দ, তাহলে আমি বিকে 1 নম্বরে রাখলাম। তারপরে দেখলাম এই যে সিকে আমার দ্বিতীয় পছন্দ আর কি, তাহলে আমি সিকে 2য় নম্বরে রাখলাম। তারপর এ যদি দেখি একে তো আমার পছন্দই না, এ যদি রাষ্ট্রপতি না হয় আমার ভালো হবে, একে আমি 3 নম্বরে রাখলাম। ক্লিয়ার? পরে আবারও একজন যাবে আর কি ভোট দিতে, আবারও একজন এমএলএ যাবে ভোট দিতে, সে দেখবে যে এ তো আমার কাছের লোক, তাহলে একে আমি প্রথম পছন্দে রাখি, বিকে আমি দ্বিতীয় পছন্দে রাখি, সিকে আমি তৃতীয় পছন্দে রাখি। এইভাবে টোটাল ভোটটা হয়ে থাকে। মানে একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে। যাই হোক, এর একটা পুরো প্রক্রিয়া রয়েছে, টোটাল 3টে স্টেপ রয়েছে। প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ ভীষণই সহজ বোঝা, তৃতীয় স্টেপটা আবার একটু বোঝা কঠিন রয়েছে। তো যাই হোক, যদি বোঝাই পরবর্তীতে ওসব ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের একটু স্মার্টলিও তো স্টাডি করতে হবে। কম্পিটিটিভ যে এক্সাম হয় সেখানে প্রশ্ন জিজ্ঞাসা করবে নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন কোন আর্টিকেলে আছে, 54, সেখানে কারা অংশগ্রহণ করে থাকে। তাহলে রাজ্যসভা, লোকসভা আর ওই যে রাজ্য বিধানসভার যে নিম্নকক্ষ, এই রাজ্য আইনসভার যে নিম্নকক্ষ বিধানসভা তার সদস্যগণ মানে এমএলএরা। ক্লিয়ার? বলুন। তাহলে আর্টিকেলে পেলাম হচ্ছে আমরা এই 54 নম্বর আর্টিকেল পড়লাম। 54 পরে হচ্ছে 55 নম্বর আর্টিকেল। 54 পরে হচ্ছে 55 নম্বর আর্টিকেল। 55 নম্বর আর্টিকেলে কি বলছে? 55 নম্বর আর্টিকেলে বলছে যে রাষ্ট্রপতিকে কোটা সংখ্যক ভোট পেতে হবে।
রাষ্ট্রপতিকে কোটা সংখ্যক ভোট পেতে হবে, কোটা সংখ্যক ভোট পেতে হবে, কোটা সংখ্যক ভোট পেতে হবে রাষ্ট্রপতিকে, তা না হলে রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি পদে নির্বাচন করা হবে না। এবার এই যে কোটা সংখ্যক, এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে গেলে আপনাকে ওই পুরো থিওরিটা বুঝতে হবে, রাষ্ট্রপতি নির্বাচনটা কিভাবে হচ্ছে না হচ্ছে। তো আমরা তো সেটা বুঝলাম না বা বোঝার দরকারও নেই। তো এখানে ক্লিয়ারলি মাথায় রাখবেন যে রাষ্ট্রপতিকে কোটা সংখ্যক ভোট পেতে হবে, তবেই রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি পদে নির্বাচন করা হবে। এটা আমাদের ভারতীয় সংবিধানের 55 নম্বর আর্টিকেলে রয়েছে। এবার এখানে কোটা মানে আপনারা একটা কনক্লুশন টানতেই পারেন যে অর্ধেকের বেশি। অর্ধেকের বেশি মানে হচ্ছে, যেমন মনে করুন আমাদের লোকসভা যদি দেখি, লোকসভাতে টোটাল কতজন সদস্য রয়েছে? 543 জন। একে 2 ভাগ করে 1 যোগ করতে হবে, মানে অর্ধেকের বেশি ভোট পেতে হবে আর কি, তবে সেটাকে আমরা বলবো কোটা সংখ্যক ভোট। এলিজিবিলিটি কি সব বলা হবে, তাই না? আমরা অ্যাকচুয়ালি আর্টিকেল অনুযায়ী তো যাই। তাহলে দেখুন, প্রথমে আমরা 52 নম্বর আর্টিকেল পড়লাম, সেখানে কি বলা হয়েছিল যে রাষ্ট্রপতি পদের মানে রাষ্ট্রপতি পদটা কোথা থেকে নিয়ে আসা হয়েছে। রাষ্ট্রপতির পদ আমাদের ভারতবর্ষে যে একজন রাষ্ট্রপতি থাকবে সেটা 52 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। তারপরে পড়লাম আমরা 53 নম্বর আর্টিকেল, সেখানে রাষ্ট্রপতির কার্যাবলী পড়লাম। তারপরে 54 নম্বর আর্টিকেল পড়লাম, সেখানে রাষ্ট্রপতির নির্বাচন, কিভাবে রাষ্ট্রপতি নির্বাচন হয়। তারপর 55 নম্বর আর্টিকেল পড়লাম, যেখানে রাষ্ট্রপতিকে কোটা সংখ্যক ভোট পেতে হবে। 4টে আর্টিকেল আমরা পড়লাম। বলুন 4টে আর্টিকেল ক্লিয়ার? 62 পর্যন্ত আমরা যাব, এই 62টির মধ্যে সব কিছু রয়েছে। বলুন প্রত্যেকে একটু জানান, ক্লিয়ার? চলুন, তাহলে 55 পড়লাম। 55 পর হচ্ছে 56 নম্বর আর্টিকেল। 56 নম্বর আর্টিকেলে কি বলা হচ্ছে যে রাষ্ট্রপতির কার্যকাল সম্পর্কে বলা হচ্ছে। কার্যকাল, রাষ্ট্রপতির কার্যকাল। তাহলে বলুন রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? 5 ইয়ার। 5 ইয়ার, 5 ইয়ার। রাষ্ট্রপতির কার্যকাল হচ্ছে 5 ইয়ার। এটা রয়েছে আমাদের 56 নম্বর আর্টিকেলে। 57 নম্বর আর্টিকেল যদি দেখি, 57 নম্বর আর্টিকেলে রয়েছে যে রাষ্ট্রপতি একাধিকবার পুনর্নির্বাচিত হতে পারে। রাষ্ট্রপতি একাধিকবার পুনর্নির্বাচিত হতে পারে। রাষ্ট্রপতি একাধিকবার পুনর্নির্বাচিত হতে পারে। যেমন আপনারা যদি আমাদের ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতিকে যদি দেখেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এই রাজেন্দ্র প্রসাদ পরপর 2টো টার্মে রাষ্ট্রপতি ছিলেন। তাহলে রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত হতে পারেন। যে এখন দ্রৌপদী মুর্মু রয়েছেন, তাহলে দ্রৌপদী মুর্মু পরের বার যদি রাষ্ট্রপতি পদে প্রার্থী হন এবং সেখানে তিনি যদি জেতেন, তাহলে তিনি আবারও রাষ্ট্রপতি হতে পারেন। এটা 57 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে। 56 নম্বর আর্টিকেলে কি বলা হচ্ছে যে কার্যকাল কত বছর? 5 ইয়ার হচ্ছে তার কার্যকাল। 5 বছর পর্যন্ত তিনি তার কার্য দেখাশোনা করবেন। আর 57 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে রাষ্ট্রপতি একাধিকবার পুনর্নির্বাচিত হতে পারে। 56 গেল, 57 গেল। তারপর হচ্ছে 58 নম্বর আর্টিকেল। 58 নম্বর আর্টিকেলে কি বলা হচ্ছে? 58 নম্বর আর্টিকেলে রাষ্ট্রপতি পদের নির্বাচিত হওয়ার, যে আমি যে রাষ্ট্রপতি হব এবং রাষ্ট্রপতি পদে প্রার্থী আমি হব আর কি, মানে নির্বাচিত হব আর কি, বা ভোটে দাঁড়াবো, সহজ ভাষায় বলে আমি ভোটে দাঁড়াবো। যে আমি রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা হলো, এবার আমি ভোটে দাঁড়াবো। এবার ভোটে আমাকে কি আর এমনি এমনি দাঁড়াতে দেবে? নিশ্চয়ই আমার একটা যোগ্যতা থাকা লাগবে। তাহলে সেই রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে গেলে কি কি যোগ্যতা লাগবে? তাহলে সেই 58 নম্বর আর্টিকেলে সেই যোগ্যতার কথা বলা হচ্ছে যে তুমি যে রাষ্ট্রপতি হবা তার জন্য কিছু তো যোগ্যতা লাগবে। তাহলে কি কি যোগ্যতা লাগবে? তাহলে প্রথম যোগ্যতা হচ্ছে তোমাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। নাগরিকত্ব আমরা পড়েছি যে নাগরিকত্ব হচ্ছে একটা প্রিমিয়াম লেভেলের অধিকার, যা সেই দেশে বসবাসকারী সেই সিটিজেনদের বা মানুষদের দেওয়া হয়ে থাকে। সেটা না থাকলে উঁচু উঁচু পদগুলোতে যাওয়া যায় না।
তো যোগ্যতার মধ্যে প্রথম হচ্ছে যে ভারতীয় নাগরিক হতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে। তাহলে কেউ যদি হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, তো যোগ্যতার মধ্যে প্রথম হচ্ছে যে ভারতীয় নাগরিক হতে হবে। ভারতীয় যদি নাগরিক না হয় তাহলে তাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী সে হতে পারবে না। তাহলে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ভারতের নাগরিক হতে হবে। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে তার বয়স হতে হবে 35 ইয়ার, মানে 35 বছর বয়স তার হতে হবে, তা না হলে সে রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে পারবে না। মানে রাষ্ট্রপতি পদে ভোটে দাঁড়াতে গেলে তাকে 35 বছর বয়স হতে হবে। আর এই দুটো ক্রাইটেরিয়া অনায়াসে যে কেউই অর্জন করে নেয়। ভারতের নাগরিক ভারতে জন্মগ্রহণ করলেই হয়ে গেল, কোনো ভয় নাই। আর 35 বছর ও আপনি না চাইলেও হবে, তাই না? এখন যে বয়স রয়েছে আর কি, আপনি যদি না চান, যদি আপনি চান যে না আমি 35 বছর হবে না, ও হবে, কিছু করার নাই। তো ভারতীয় নাগরিক হতে হবে, 35 বছর বয়সও হতে হবে, যে এই দুটো যোগ্যতা যে কেউই অর্জন করে নিতে পারে, কোনো ভয় নেই। পরের যে যোগ্যতা, এটাই হচ্ছে সবচেয়ে মোস্ট ভাইটাল জিনিস, সেটা হচ্ছে 50 জন এমপি কর্তৃক সমর্থিত, 50 জন এমপি মানে বোঝেন তো, ওই যে মেম্বার অফ পার্লামেন্ট, 50 জন এমপি কর্তৃক উত্থাপিত, 50 জন এমপি কর্তৃক উত্থাপিত এবং 50 জন এমপি কর্তৃক সমর্থিত হতে হবে, সমর্থিত হতে হবে। সবচেয়ে মোস্ট ভাইটাল এই হচ্ছে যোগ্যতা। 50 জন এমপি কর্তৃক উত্থাপিত, মানে আমি যে রাষ্ট্রপতি হব বা রাষ্ট্রপতি পদের প্রার্থী হব, মানে নির্বাচনে আমি অংশগ্রহণ করব, এটার জন্য এই 50 জন এমপি কর্তৃক উত্থাপিত হতে হবে, যে না ওই ব্যক্তি মানে ভোটে দাঁড়াক, এরকম 50 জনের সাপোর্ট লাগবে। আর 50 জন সমর্থনও করতে হবে যে না ওকেই লাগবে। মানে টোটাল যদি দেখি, টোটাল 100 জন এমপির সমর্থন লাগবে। তা টোটাল এমপি কতজন রয়েছে? টোটাল এমপি রয়েছে এখানে 543, আর এখানে রয়েছে 243। এই যে এমপি রয়েছে, এই এমপিগুলোর মধ্যে 100 জন এমপির সমর্থন লাগবে। 100 জন এমপি যদি সমর্থন করে যে না ওই যে ব্যক্তি আছে ওই ব্যক্তিকে রাষ্ট্রপতি পদের প্রার্থী করা হোক, তবে হবে, নচেত হবে না। আপনি বুঝতেই পারছেন কতটা টাফ বিষয়। মানে আমাদের ওই যে দেব, রচনা ব্যানার্জি, এরকম যারা আছে, এরকম 100 জনকে লাগবে। এরকম 100 জন বলবে যে না প্রার্থী মানে ভোটে দাঁড়ানোর জন্য যোগ্যতা, জেতা হারা তো আছে আর কি, মানে ভোটে দাঁড়ানোর যে ব্যাপারটা, তার জন্য এই 100 জনের সমর্থন আপনার লাগবে। মানে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা এটা। তাহলে ভারতীয় নাগরিক হতে হবে, 35 বছর বয়স হতে হবে, আর 50 জন এমপি কর্তৃক উত্থাপিত এবং 50 জন এমপি কর্তৃক উত্থাপিত আর 50 জন কর্তৃক সমর্থিত হতে হবে। চতুর্থ ক্রাইটেরিয়া বলছে যে দেউলিয়া হলে চলবে না। দেউলিয়া, এই দেউলিয়া মানে বোঝেন? দেউলিয়া মানে কি? হ্যাঁ দেউলিয়া, হ্যাঁ নিঃসঙ্গ ভিখারি। হ্যাঁ হ্যাঁ, ওর কিছুই নেই, বা এমনটাও আমরা কনক্লুশন টানতে পারি যে ও এখন ধার বাকিতে চলছে আর কি। হ্যাঁ, ওরা ধার বাকিতে চলছে। যেমন মনে করুন আমার তো এমনিতেই কিছু নেই, অথচ আমার ওই দোকানে আমি যে ওই যে বিড়ি কিনেছিলাম তার টাকা পাই আর কি। তাহলে এবার আমার এমনিতেই কিছু নেই আর কি, এবার কিছু না থাকা সত্ত্বেও আমার সঙ্গেই মানে মানুষ টাকা পায় আর কি, এই দোকানে বিড়ির টাকা, ওই দোকানে এর টাকা ইত্যাদি টাকা সে পাচ্ছে আর কি। এবার কি হবে, আমাকে যদি রাষ্ট্রপতি করা হয়, তাহলে আমি সবার প্রথমে কি করব, রাষ্ট্রপতি হওয়ার পর আমি সবার প্রথমে বিড়ির টাকাটা শোধ করব। রাষ্ট্রপতি থাকলো আর কি পদ, ওর কাজ তো থাকলোই, আগে আমার যে ধার দানা যেখানে যা আছে ওই ধার দানা আমাকে শোধ করতে হবে, তাই না? তো তার জন্য এই দেউলিয়া হলে চলবে না। আর তারপরে বলছে যে কোনো রকম কোনো লাভজনক পদে থাকা চলবে না, আবার লাভজনকেও থাকা চলবে না। কোনো
লাভজনক, কোনো লাভজনক পদে থাকা যাবে না, লাভজনক পদে থাকা যাবে না। এখন মানে আপনাদের আবার একটু প্রশ্ন হতে পারে আর কি, যে স্যার লাভজনক পদে থাকা চলবে না, তাহলে এই যে দ্রৌপদী মুর্মু যে রাজ্যপাল এই রাষ্ট্রপতি হয়েছে, দ্রৌপদী মুর্মু তো এর আগের রাজ্যপাল ছিল, সম্ভবত ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিল। বা এই যে যারা রাষ্ট্রপতি হয় তারা প্রত্যেকেই তো ধনী ব্যক্তি হয়, কেউ ভিখারি কেউ কি রাষ্ট্রপতি হয়? কি মনে হয়? রাষ্ট্রপতি তো নিশ্চয় হয় না। কেননা রাষ্ট্রপতি হতে গেলে মানে ভোটে অংশগ্রহণ করতে গেলেই তো তাকে 100 জন এমপির সমর্থন লাগবে, আর কাউকে 100 জন এমপি সমর্থন করছে মানে সে নিশ্চয়ই ধনী এই গরিব নয়, সে নিশ্চয়ই কোনো একটা লাভজনক পদে আছে। কিন্তু এখানে যোগ্যতার মধ্যে বলছে আবার যে কোনো লাভজনক পদে থাকা চলবে না, ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেল না? আসলে এখানে সংবিধান যেটা বোঝাতে চাইছে যে লাভজনক পদ মানে, লাভজনক পদ মানে এই চাকরিটাকে বোঝানো হচ্ছে, চাকরি, এই চাকরি মানেই হচ্ছে সেটা লাভজনক পদ। এই যে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এদের কথা যেটা আপনারা পড়ছেন, এটা লাভজনক পদ নয়, এটা হচ্ছে আমাদের সেবক ওরা, মানে এটা কোনো রকম কোনো লাভজনক পদে ওরা নেই, ওরা হচ্ছে আমাদের সেবক, আমাদের জন্য ওরা রয়েছে। তাহলে ওই পদটাকে তারা লাভজনক পদ হিসেবে মনে করে না। তাহলে স্বাভাবিকভাবে ইয়ে তো হয়ে গেল আর কি। তাহলে ভারতীয় হতে হবে, 35 বছর ইয়ার হতে হবে, 50 জন মানে টোটাল 100 জনের সমর্থন লাগবে, দেউলিয়া হওয়া যাবে না, আর হচ্ছে কোনো লাভজনক পদে থাকা যাবে না। আর লাভজনক পদ মানে বললাম চাকরিটাকে এখানে লাভজনক পদ বলা হচ্ছে, আদার্সগুলো লাভজনক পদ নয়, ওরা হচ্ছে আমাদের সব সেবক, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, ওরা কোনো লাভজনক পদে নেই, ওরা হচ্ছে আমাদের সেবক, আমাদের জন্যই ওরা রয়েছে। আমরা ওদেরকে ভোট দিয়ে জিতিয়েছি। আর কি ক্রাইটেরিয়া রয়েছে? আর ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের যে রিজার্ভ ব্যাংক রয়েছে, আরবিআই রয়েছে, আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আপনারা ইকোনমিতে পড়েছেন, আমাদের সেন্ট্রাল ব্যাংক হচ্ছে আরবিআই। আমাদের টাকার দরকার হলে আমরা এসবিআইতে যাই, এসবিআইয়ের যদি টাকা দরকার হয় সে কই যাবে? সে যাবে হচ্ছে আরবিআইয়ের কাছে। আর আরবিআইয়েরই ক্ষমতা হচ্ছে ওই টাকা ছাপানোর, টাকা ছাপায়, এবং সে ব্যাংক, তাকে ব্যাংকার্স ব্যাংক বলা হয়, মানে ব্যাংকের ব্যাংক হিসেবে সে কাজ করে। সেই আরবিআইয়ের কাছে তাকে 15,000 টাকা জমা দিতে হবে, 15,000 টাকা আরবিআইয়ের কাছে জমা দিতে হবে, যে আমি রাষ্ট্রপতি পদের নির্বাচনে প্রার্থী হতে চাই, তো এই নাও 15,000 টাকা আমি জমা দিলাম। তো আরবিআইয়ের ওখানে 15,000 টাকা জমা দিতে হবে। আর এখানে আবার একটা ক্রাইটেরিয়া রয়েছে, টোটাল ভোটের 6/1 ভোট যদি কোনো প্রার্থী না পায়, তাহলে তাহলে এই 15,000 টাকাটা তাকে আর ফেরত দেওয়া হবে না। কিন্তু 6/1 ভোটের যদি বেশি পাই, তাহলে সেই 15,000 টাকা আবার ফেরত দেওয়া হবে। তাহলে আরেকবার বলি জায়গাটা আমি, যে আরবিআই, সে আরবিআই 15,000 টাকা জমা দিতে হবে রাষ্ট্রপতি পদে ওই প্রার্থী হওয়ার জন্য, 15,000 টাকা জমা দিতে হবে। এবার সেই 15,000 টাকা আবার ফেরতও দিয়ে দেওয়া হবে, রাষ্ট্রপতি যখন নির্বাচন সব কমপ্লিট হয়ে যাবে 15,000 টাকা ফেরতও দিয়ে দেওয়া হবে। তবে কেউ যদি 6/1 যদি ভোট না পায়, তাহলে তাকে আর ফেরতটা দেওয়া হবে না, মানে সেটা ওই রাষ্ট্রপতি পদের মর্যাদা রাখার জন্য, যে তুমি তো 6/1 ভোট পাওনি, মানে তুমি রাষ্ট্রপতি পদেরই যে পদটা তারই মানে তুমি যোগ্য না আর কি, তাই তোমাকে আবার 15,000 টাকা ফেরত দেওয়া হবে? নিশ্চয়ই দেওয়া হবে না। তো এই হচ্ছে টোটাল যোগ্যতা। বলুন যোগ্যতাগুলো ক্লিয়ার হলো, যে রাষ্ট্রপতি হতে গেলে এই যোগ্যতা লাগবে, এই যোগ্যতা যদি থাকে তাহলে অবশ্যই আপনিও পরের বার দ্রৌপদী মুর্মু জায়গায় প্রার্থী হবেন। দ্রৌপদী মুর্মুর পরের কোথায় রয়েছে? 58 নম্বর ধারায় রয়েছে রাষ্ট্রপতি পদের যোগ্যতা। ক্লিয়ার? শুনুন জানান একটু প্রত্যেকের ক্লিয়ার হ্যাঁ কি না। কত মিনিট হবে? 9টা 53 বাজে, অ্যাটলিস্ট এখনও তো 20 মিনিট। ইন্টারনেট আমার দিক থেকে কি সমস্যা? আমার দিক থেকে সমস্যা হলে তো সব জায়গায় সমস্যা হবে। আচ্ছা আচ্ছা চলো। লাভজনক পদে কে কে থাকে না বলবেন আর একবার। লাভজনক পদে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,
যত এমএলএ এমপি যারা রয়েছে এরা কেউ লাভজনক পদে নেই, এরা হচ্ছে আমাদের সেবক। লাভজনক পদ বলতে যারা বিজনেসম্যান, চাকরিম্যান, তারা হচ্ছে লাভজনক পদ। হুম হ্যাঁ, সেটা সেটা আপনি জানেন, আমি জানি, সংবিধান থোড়িই জানে, সংবিধান জানে না তো ওটা। হ্যাঁ হ্যাঁ, দেখুন বর্তমানে তো তাদের মতো ধনী তো আর কেউ নেই আর কি, তারাই তো সব, তারাই তো আমাদের পুরো দেশটাকে চালাচ্ছে আর কি, এমএলএ এমপিরা। হুম তো তাদের মতো ধনী কি রয়েছে কেউ? ক্ষমতার দিক দিয়েও হাইয়েস্ট লেভেলে রয়েছে, একদম সবার উপরে, বা টাকা পয়সার দিক দিয়েও তো প্রত্যেকেই জানেন এগুলো, কিন্তু আমাদের সংবিধানের মতে তারা দিনের সেবক, রাত্রেটা, রাত্রে তো বুঝতে পারলাম না। তো যাই হোক, চলুন আমরা 18 নম্বর ধারা পড়েছি, পরের ধারাতে আমরা যাই। 58 পর হচ্ছে 59। 59 নম্বর ধারায় কি বলছে, যে রাষ্ট্রপতি হওয়ার কিছু এখানে শর্তের কথা বলা হচ্ছে, কিছু শর্ত, যে তুমি যে রাষ্ট্রপতি হবা তার কিছু শর্ত এখানে বলা হচ্ছে, যেমন কি কি হওয়া যাবে না। তো তার মধ্যে কেউ যদি পাগল হয়, কেউ যদি পাগল হয় তাহলে তাকে কি আর রাষ্ট্রপতি করা হবে? নিশ্চয়ই না। কেউ যদি পাগল হয়, যে বলছে আমি রাষ্ট্রপতি হব আর কি, আমার সমর্থন আছে, তাহলে হবে কি? হবে না। তাহলে এই 59 নম্বর ধারাতে রাষ্ট্রপতি হওয়ার কিছু শর্তের কথা বলা হচ্ছে, যে কেউ যদি পাগল হয় তাহলে তাকে রাষ্ট্রপতি করা হবে না। বা একটু আগে আরও দুটো বললাম আর কি, একটা হচ্ছে ওই লাভজনক পদ, লাভজনক পদে থাকা যাবে না, লাভজনক লাভজনক পদে থাকা যাবে না। অবশ্যই সেলফ নোটস করবেন, আমি সেই জন্যই লিখছি, নাহলে এখানে ফর্দ লেখা থাকতো আর কি, ফর্দ যে জায়গাটা লিখতে হবে সেটা লেখা রয়েছে। লাভজনক পদে থাকা যাবে না, দেউলিয়া হওয়া যাবে না, এই শর্তগুলো এখানে বলা হচ্ছে, যে 59 নম্বর ধারায় যে রাষ্ট্রপতি হওয়ার কিছু শর্ত বলা হচ্ছে, যে পাগল হওয়া যাবে না, লাভজনক পদে থাকা যাবে না, আর এখানে দেউলিয়া হওয়া যাবে না, এগুলো এখানে বলা হচ্ছে। তাহলে গেল হচ্ছে 59 নম্বর ধারা। বলুন 59 নম্বর ক্লিয়ার? একদম 59 নম্বর ক্লিয়ার। পরে হচ্ছে 60 নম্বর ধারা। 60 নম্বর ধারায় কি বলছে, যে রাষ্ট্রপতির যে শপথ, সেই শপথের কথা বলা হচ্ছে, শপথ গ্রহণ, রাষ্ট্রপতির শপথ গ্রহণ। বলুন রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ বাক্যকে পাঠ করান, যে আমি রাষ্ট্রপতি আজ থেকে ভারতবর্ষের সংবিধান মেনে সব কাজকর্ম করব, ঠিকঠাক করব, কে করায়? রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সি, হ্যাঁ, সুপ্রিম কোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি। আর সুপ্রিম কোর্টের বিচারপতি না থাকলে, সুপ্রিম, হ্যাঁ সিনিয়র মোস্ট আর কি, যদি সুপ্রিম কোর্টের যদি বিচারপতি না থাকেন, সেই সময় দেখা গেল সুপ্রিম কোর্টের বিচারপতি অন্য কাজে ব্যস্ত আছেন, তো সেই সময় যে বয়োজ্যেষ্ঠ যে বিচারপতি রয়েছে আর কি, সেই বয়োজ্যেষ্ঠ বিচারপতি এই রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন। 60 নম্বর গেল। পরে হচ্ছে 61 নম্বর ধারা। 61 নম্বর ধারায় বলা হচ্ছে, যে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট, ইমপিচমেন্ট, ইমপিচমেন্টের কথা বলা হচ্ছে কত নম্বর ধারায়? 61 নম্বর ধারা বলা হচ্ছে। ইমপিচমেন্ট মানে কি? ইমপিচমেন্ট মানে হচ্ছে রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো যেতে পারে। কিসের সাহায্যে? এই যে ইমপিচমেন্ট একটা পদ্ধতি রয়েছে, এই পদ্ধতির সাহায্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো যেতে পারে। আর আমি একটা মেজরিটির ক্লাস, আমি সাধারণত এমনি ক্লাসগুলোতে করাই, মেজরিটি এর আগেও করিয়েছি যখন ক্লার্কশিপ এক্সাম ছিল, এখন করানো হয়নি মেজরিটি, প্রশ্ন আসে না সেই জন্য। তো সেই মেজরিটিতে দেখবেন যে এই রাষ্ট্রপতিকে এই অপসারণ করতে গেলে মানে মেজরিটির সেই হাইয়েস্ট লেভেল লাগে, প্রচুর মেজরিটি লাগে। যেমন টোটাল সদস্যের 3/2 সমর্থন লাগবে, যা সমর্থন পাওয়া মানে একদম খুবই কঠিন ব্যাপার। যেমন এই যে জিএসটি যেটা আর কি, এই জিএসটির সমর্থনও ঠিক এরকম, এবং সেই সঙ্গে অর্ধেকের বেশি স্টেটেরও সমর্থন লাগে, তবেই জিএসটিটা আনা গেছিলো আর কি, নাহলে জিএসটি তো সেই 2002 সাল থেকে চলছে, 2017-তে গিয়ে জিএসটি এসেছে।
তো যাই হোক, সেই ইমপিচমেন্ট পদ্ধতির সাহায্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো যায়, কিন্তু খুবই অত্যন্ত সুখের সঙ্গে জানাচ্ছি রাষ্ট্রপতিকে আজ পর্যন্ত একবারও পদত্যাগ করানো হয়নি, একবারও পদত্যাগ করানো হয়নি। মানে রাষ্ট্রপতি মানে বুঝতেই পারছেন কোন পজিশানে আছে, একবারও পদত্যাগ করানো হয়নি। আর তারপর রয়েছে 62 নম্বর ধারা। 62 নম্বর ধারায় কি বলা হচ্ছে? 62 নম্বর ধারায় বলা হচ্ছে যে রাষ্ট্রপতি পদের যে পদটা সেটাকে খালি রাখা যাবে না, সেটাকে খালি রাখা যাবে না। খালি রাখা যাবে না মানে রাষ্ট্রপতি হচ্ছে আমাদের দেশের প্রথম নাগরিক, প্রথম নাগরিক। রাষ্ট্রপতি আমাদের দেশের প্রথম নাগরিক, তাহলে প্রথম নাগরিকের পদই যদি খালি থাকে তাহলে আমাদের দেশের জন্য একটা অসম্মানের ব্যাপার। তো এই জন্য এই 62 নম্বর ধারায় বলা হচ্ছে যে রাষ্ট্রপতি যে পদটা সেটা কখনোই খালি করা যাবে না। কিন্তু বাই চান্স যদি খালি হয়ে যায়, যেমন আপনারা যদি জানেন আর কি, যে কেউ যদি হঠাৎ মারা যায়, দেখা গেল ঠিক আছে বন্যা হয়েছে, ঘরের মধ্যে জল ঢুকে গেছে, সেই বন্যার জলে যদিও মারা যায় না আর কি, এভাবে কোনো বন্যায় হয়েছিল, ঘরে জল ঢুকে মারা গেছে আর কি। তো এরকম যদি মারা যায়, তা স্বাভাবিকভাবে যদি মারা যায় কিছু আর করার নেই, তা তখন তো সেই রাষ্ট্রপতি পদের যে পদটা সেটা তো খালি হয়ে গেল। কিন্তু এখানে কি বলছে? এখানে বলছে যে 62 নম্বর আর্টিকেলে যে রাষ্ট্রপতি পদটাকে খালি করা যাবে না। তাহলে তখন কি করতে হবে? তখন যে উপরাষ্ট্রপতি থাকবে তাকে তাহলে ধরে আসো, তাকে ধরে নিয়ে এসে এই পদে বসে দাও, তাকে ধরে নিয়ে এসে এই হ্যাঁ এখানে বসিয়ে দাও। হ্যাঁ, আর তখন থেকেই প্রক্রিয়া চালিয়ে দাও। তার 6 মাসের মধ্যে, মানে রাষ্ট্রপতি মারা যাওয়ার 6 মাসের মধ্যেই নতুন যাতে রাষ্ট্রপতি পাওয়া যায় তার জন্য প্রক্রিয়া চালিয়ে দাও। এটা 62 নম্বর ধারায় বলা হচ্ছে। তাহলে তার 6 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি লাগবে, 6 মাসের মধ্যে। তাহলে রাষ্ট্রপতি পদটাকে খালি রাখা যাবে না। যদি রাষ্ট্রপতি বাই চান্স যদি মারা যায় তাহলে উপরাষ্ট্রপতিকে ধরে নিয়ে এসে বসিয়ে দাও। এবার উপরাষ্ট্রপতিও দেখা গেল যে আগুনে পুড়ে মারা গেছে, এটা হতেই পারে, কিন্তু হয়নি অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে তখন কি করবেন? ওই সুপ্রিম কোর্টের জাজকে নিয়ে আসতে হবে, তোকে নিয়ে এসে বসাতে হবে। মানে খালি একে রাখা যাবে না। আর যেই মারা যাবে তখন থেকে প্রক্রিয়া চালু করে দিতে হবে যে না এবার রাষ্ট্রপতি লাগবেই। তো সেটা এই 62 নম্বর ধারায় বলা হচ্ছে। তাহলে দেখুন রাষ্ট্রপতি আমরা দেখলাম যে আমরা এক্সিকিউটিভ পড়ছিলাম, সেখানে 52 থেকে 62 মধ্যে ছিল হচ্ছে রাষ্ট্রপতি। এই 52 থেকে 62 পর্যন্ত যে ধারা সেগুলোকে আমরা পড়লাম। আশা করি প্রত্যেকে নোটস করেছেন, নোট করতে হবে। বলুন এই যে 62 পর্যন্ত ধারা নিয়ে কারণ, হ্যাঁ বলুন ম্যাডাম। হ্যাঁ অবশ্যই কারণ থাকবে আর কি। হ্যাঁ কী কারণ থাকতে পারে? যদি সংবিধান বিরোধী কোনো যদি কাজ করে, কাউকে যদি মার্ডার করে, বা কারোর সঙ্গে যদি অভদ্রতামি করে, কাউকে যদি রেপজনিত কোনো কেসে যদি ফাঁসিয়ে দেয়, বা কাউকে যদি, বিভিন্ন কারণ হতে পারে আর কি। তবে এখানে একটা কথা, সেটা হচ্ছে রাষ্ট্রপতি ক্ষমাও করতে পারে, জানা আছে এটা? রাষ্ট্রপতি ক্ষমাও করতে পারে। তো 72 নম্বর ধারা অনুযায়ী সেখানে রাষ্ট্রপতির একটা ক্ষমার ক্ষমতা আছে। মনে করুন আমি রাষ্ট্রপতি, দিয়ে আমি মনে করুন কাউকে মার্ডার করলাম আর কি, আমার ও চাকরি পেয়ে গেছে, ওর উপর আমার ভীষণ রাগ, দিলাম আর কি, মেরে দিলাম, ঠিক আছে। এবার মেরে দেওয়ার পর ঠিক আছে আমার তো যাতা কিছু একটা হবে, ঠিক আছে। তখন আমাকে মনে করুন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হলো, তখন আমি সেখানে লিখে দিলাম আমি রাষ্ট্রপতি, আমি নিজেকে ক্ষমা করে দিলাম, ব্যাস হয়ে গেল, তাই না? আমি রাষ্ট্রপতি, আমি নিজেকে ক্ষমা করে দিলাম, ব্যাস, কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে, আমি যেদিন ওই রাষ্ট্রপতি পদ থেকে যেদিন আমি রিজাইন করব সেদিনকে আমার খবর হবে, সেদিন ওই যে তুমি ওই দিন মেরেছিলা তার প্রতিশোধ আজকে নেব আর কি, তখন হবে। মানে রাষ্ট্রপতি পদে আমি যতদিন আছি ততদিন কেউ কিছু করতে পারবে না। মানে সম্মান আমাকে করে না, সম্মান করে রাষ্ট্রপতির ওই পদটাকে, যা হচ্ছে আমাদের ভারতের সবচেয়ে উঁচু পদ। পদত্যাগ করা যেতে পারে, ওই যে বললাম সংবিধান বিরোধী যদি কোনো কাজ করে। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হচ্ছে, এবার পাকিস্তানের সাপোর্টার, যে পাকিস্তানকে বলেছে ওই জায়গায় আজকে বোমটা মারা হবে, ওই জায়গায় মারো ইত্যাদি ইত্যাদি, এরকম যদি কাজ করে আর কি, বা আরও বিভিন্ন কাজ আছে সেগুলো আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন। ওরকম ধরনের যদি কোনো কাজ করে তাহলে তাকে ইমপিচমেন্ট দেওয়া হবে। কিন্তু আজ পর্যন্ত একবারও কোনো রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট দেওয়া হয়নি, তার কারণ হচ্ছে রাষ্ট্রপতির কোনো চাপই নেই, রাষ্ট্রপতির কোনো শত্রুই হয় না কেউ। হ্যাঁ ইমপিচমেন্টে কারা অংশগ্রহণ করে? ওই যে ওইরা সংসদের ওই যে যে সমস্ত লোকজন আছে আর কি, এমপিরা,
এমপিরা এবং বিধায়করা, ওরাই সব করে। দেশ কারা চালায়? দেশ ওরাই চালায়। আমাদের সঙ্গে ট্যাক্স সংগ্রহ করে আর কি, জিএসটি নেয় এবং ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স ইত্যাদি ট্যাক্স তারা সংগ্রহ করে, করার পর দেশটাকে কে চালায়? তারাই চালায়। চলুন বলুন, 52 থেকে 62 পর্যন্ত আর্টিকেল আমরা পড়লাম। এতটুকু পর্যন্ত আর্টিকেল ক্লিয়ার হ্যাঁ কিনা চলুন প্রত্যেকে একটু জানান। 59 হচ্ছে মানে শর্ত রাষ্ট্রপতি হওয়ার জন্য, মানে কোন কোন জিনিসগুলো তার যদি থাকে তাহলে সে রাষ্ট্রপতি হতে পারবে না। যেমন সে পাগল হলে তাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী সে হতে পারবে না, সে যদি লাভজনক পদে থাকে সে প্রার্থী হতে পারবে না, সে যদি দেউলিয়া হয় তাহলে সেও প্রার্থী হতে পারবে না। এই কথাগুলো বলা হয়েছে এখানে। কিছু শর্ত এখানে দেওয়া হয়েছে যে এই জিনিসগুলো যদি থাকে কোনো ব্যক্তির মধ্যে তাহলে তাকে রাষ্ট্রপতি পদের প্রার্থী থেকে বিরত থাকতে হবে, মানে সে হতে পারবে না। চলুন, আশা করি ক্লিয়ার। চলুন এবার এখানে আপনাদের একটা ফর্দ দেওয়া হয়েছে, ফর্দটা কি আপনারা দেখতে পাচ্ছেন? একটু বলবেন তো প্রত্যেকে। যাই, কিছু বোঝা যাচ্ছে না। এই আমি ভাবছিলাম এরকম কিছু একটা হবে, এটাই হলো। আচ্ছা, কিছু বোঝা যাচ্ছে না। এখানে হচ্ছে ওই যে আমাদের যত রাষ্ট্রপতি রয়েছে তার ফর্দ এখানে দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, এই যে পিডিএফটা আমি একটু ক্লিয়ারলি বলে দিচ্ছি আর কি, এবং পিডিএফটা আপনাদের, পিডিএফ আমি কিন্তু দিই না বা দেবও না, কিন্তু এই পিডিএফটা আপনাদের গ্রুপে দেবো, তো ওখান থেকে দেখে একটু নোট করে নেবেন। ক্লিয়ার? এই যে পিডিএফটা, শুধুমাত্র এই পিডিএফটাই আপনাদের গ্রুপে দেবো, এবং পিডিএফটা দিলে আশা করি আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন, কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন না, মানে আমি সামনে থেকেও দেখতে পাচ্ছি না। তো আমাদের প্রথম যে প্রেসিডেন্ট, এখানে ফর্দতে হচ্ছে তেমন কিছু নেই, জাস্ট রিডিং পড়ে আমি চলে যাচ্ছি। যে প্রথম রাষ্ট্রপতি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। এই যে তিনি 2বার সভাপতি নির্বাচিত হন, মানে তিনি 2বার ছিলেন রাষ্ট্রপতি পদে। এই পদে নির্বাচিত হওয়ার আগে তিনি গণপরিষদের সভাপতিও ছিলেন। আপনারা জানেন যে এই যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ আমাদের গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন। গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিল? এই রাজেন্দ্র প্রসাদ। পরের হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ইনি হচ্ছেন আমাদের ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি। রাধাকৃষ্ণন ছিলেন একজন বিশিষ্ট দার্শনিক লেখক। তিনি অন্ধ্র বিশ্ববিদ্যালয় এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদেও অধীনস্থ ছিলেন। তারপরে হচ্ছে জাকির হোসেন। তিনি পদ্মভূষণ, ভারতরত্ন প্রাপক ছিলেন। তিনি সবচেয়ে কম সময়ে রাষ্ট্রপতি ছিলেন এবং অফিসে মারা যান। জাকির হোসেন এই জন্য ইম্পর্টেন্ট যে এই জাকির হোসেন হচ্ছে প্রথম যিনি অফিসে মারা যান, মানে রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যাচ্ছেন কে? এই জাকির হোসেন। ক্লিয়ার? এবং তিনি এই পদ্মভূষণ পাচ্ছেন, ভারতরত্ন পাচ্ছেন। আচ্ছা, লেখা কিছুই বোঝা যাচ্ছে না, না? আচ্ছা, কয়টা আছে? তিনটা রয়েছে। ঠিক আছে, চলুন স্কিপ করুন, আমি ফর্দ দিয়ে দেবো আপনাদের। এই ফর্দ আপনারা গুগলেও পেয়ে যাবেন, যে আমাদের আজ পর্যন্ত যত যে রাষ্ট্রপতি ছিল তাদের লিস্ট এবং তারা কোন কোন কাজ করেছে। বোঝানোর সেরকম কিচ্ছু নেই, জাস্ট পাশে যে সমস্ত কাজকর্ম তারা করে গেছে, যেগুলো পরীক্ষায় আসে সেগুলো লেখা রয়েছে, সেটা পিডিএফ আমি দিয়ে দেবো, একটু দেখে নেবেন। চলো, এখানে কিছু এমসিকিউ রয়েছে, এমসিকিউগুলো আমরা একটু সমাধান করি। এসএসসি সিজিএল এক্সাম এসেছে যে ভারতীয় সংবিধানের কোন অংশে ইউনিয়ন এক্সিকিউটিভের বিধান রয়েছে? ইউনিয়ন এক্সিকিউটিভ, হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতীয় সংবিধানের কোন পার্টে কন্টেন্টস দ্য প্রভিশন অফ ইউনিয়ন এক্সিকিউটিভ? আমরা ইউনিয়ন এক্সিকিউটিভ দেখতে পাবো কোন পার্টে? পার্ট থ্রি তো আমরা পড়েছিলাম, এখানে কি ছিল? এখানে ছিল হচ্ছে ফান্ডামেন্টাল রাইট ছিল। পার্ট 6 যা আমরা এখনও পড়িনি। পার্ট ফোরে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম ডিপি এসপি ছিল, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তাহলে আনসার করবেন অবশ্যই অপশন ডি, পার্ট 5। নেক্সট প্রশ্ন, ইউনিয়নের নির্বাহী ক্ষমতা ন্যস্ত কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার, নাকি প্রাইম মিনিস্টার
চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট নাকি প্রেসিডেন্ট? মানে আমাদের যে এক্সিকিউটিভ যে পাওয়ার রয়েছে সেই এক্সিকিউটিভ পাওয়ার কার হাতে ন্যস্ত থাকে? এক্সিকিউটিভ পাওয়ার, তাহলে আমরা আলোচনা করছি কি নিয়ে? আলোচনা করছি আমরা প্রেসিডেন্ট নিয়ে। তাহলে ওই এক্সিকিউটিভ পাওয়ার সে সমস্ত ক্ষমতা থাকবে কার হাতে? আমাদের প্রেসিডেন্টের হাতে। চলুন নেক্সট প্রশ্ন আমরা যাব। বলছে যে ভারতের রাষ্ট্রপতির সমান ক্ষমতা এবং কাজ রয়েছে কার রয়েছে? প্রেসিডেন্ট অফ ইউএসএ, প্রেসিডেন্ট অফ চায়না, প্রেসিডেন্ট অফ তুর্কি নাকি কুইন অফ ব্রিটেন? প্রশ্ন এসেছে, কোন এক্সামে এসেছে সব ওপরে লেখা রয়েছে, এসএসসি এমটিএস এসেছে যে ভারতের রাষ্ট্রপতির সমান ক্ষমতা এবং কাজ রয়েছে। চলুন প্রত্যেকেই আনসার করছেন অপশন ডি, একদমই ব্রিটেনের যে রানী রয়েছে সেই ব্রিটেনের রানীর মতো ক্ষমতা হচ্ছে আমাদের ভারতের রাষ্ট্রপতির। ক্লিয়ার? কিন্তু ধারণাটা নিয়ে আসা হয়েছে ইউএসএ থেকে। কিন্তু ইউএসএর যদি প্রেসিডেন্টকে যদি দেখেন, ইউএসএর প্রেসিডেন্টের ক্ষমতা কিন্তু ব্যাপক। আমাদের প্রধানমন্ত্রী যেমন ক্ষমতা, ঠিক সেরকমই ক্ষমতা হচ্ছে ইউএসএর প্রেসিডেন্ট। মানে তিনি সেখানে নাম সর্বস্ব শাসক নন, প্রকৃত শাসক। আনসার করবেন কুইন অফ ব্রিটেন। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি ইউনিয়ন এক্সিকিউটিভের সাথে সম্পর্কিত? মানে কোন অনুচ্ছেদের এখানে কথা বলা হচ্ছে, যে কোন অনুচ্ছেদটি ইউনিয়ন এক্সিকিউটিভের সাথে সম্পর্কিত, মানে কোন ধারাগুলো? তো যারা রয়েছেন প্রত্যেকে আনসার করবেন। আজকে দুপুরের দিকে আপনাদের ইউপি টেটের প্রশ্ন দেখছিলাম, ইউপি টেট, ইউপি টেট, ইউপি আপার টেট যেটা, তো সেখানে দেখলাম 50% প্রশ্ন পলিটি থেকে জিজ্ঞাসা করা হয়েছে, 50% প্রশ্ন, এবং 50% প্রশ্নের মধ্যে 50% প্রশ্নের আনসারই আপনারা দিতে পারবেন যা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে সেখানে। কিন্তু আমাদের 2016 যে আপার প্রাইমেটেড সেখানে পলিটি থেকে ছিল না বেশি প্রশ্ন, কিন্তু বলা যায় না এবার 50% প্রশ্ন এই পলিটি থেকেই দিয়ে দেবে। মানে কিছু ভাবাই যাবে না যে কি হতে পারে না হতে পারে, কিছু ভাবাই যাবে না। আপনাদের কাজ হচ্ছে সঠিকভাবে পড়াশোনা করা। আনসার করবেন এই যে আর্টিকেল 72 থেকে 78, এখানে ইউনিয়ন এক্সিকিউটিভ রয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারতের রাষ্ট্রপতি হবেন, মানে রাষ্ট্রপতি থাকবেন একজন, কোন অনুচ্ছেদে বলা হয়েছে? এসএসসি এমটিএস, এটা 20-10-2021 মর্নিং শিফটে আসা প্রশ্ন। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারতের রাষ্ট্রপতি হবেন? তাই একজন রাষ্ট্রপতি থাকবেন, কোন অনুচ্ছেদে বলা হয়েছে? আর্টিকেল 52-তে বলা হয়েছে যে না, ভারতের একজন রাষ্ট্রপতি থাকবে ভারতে। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি পদের জন্য একজন প্রার্থীকে কত টাকা সিকিউরিটি ডিপোজিট জমা দিতে হবে? মানে কত সিকিউরিটি ডিপোজিট জমা দিতে হবে কার কাছে? আরবিআই এর কাছে। পঁচিশ, 50, 15 নাকি 20? প্রত্যেকেই আপনারা আনসার করছেন অপশন সি, 15,000 টাকা একদমই দায়ী। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতির সাথে সম্পর্কিত? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতির সাথে সম্পর্কিত? এসএসসি সিপিও এক্সাম। আচ্ছা, জাস্ট 1 মিনিট আপনারা আনসার করুন।
ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি নির্বাচন? চল আনসার আপনারা করেছেন 55। 55 অপশন বি। চলো নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির অভিশংসন নিয়ে আলোচনা করা হয়? এবার এখানে আপনাদের প্রশ্ন হতে পারে যে অভিশংসন জিনিসটা কি, ইংলিশ টার্মটা পড়ুন, এই যে ইমপিচমেন্ট। তাহলে ইমপিচমেন্ট নিয়ে আলোচনা করা হয় কোন অধ্যায়ে? এসএসসি, সিএইচএসএল, এগুলো সব এসএসসির পিওয়াইকিউ। বলুন কোথায় আছে ইমপিচমেন্ট? তাহলে ইমপিচমেন্ট আপনারা দেখতে পাবেন আর্টিকেল নাম্বার 61। পরের প্রশ্ন, ভারতের নিচের মধ্যে কার অপরাধীদের জন্য সাজা, আচ্ছা আমরা একটু ইংলিশটাকে পড়ি আর কি, ঠিক আছে। ইংলিশটা কি বলছে যে ইন ইন্ডিয়া হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ দ্য পাওয়ার টু পার্ডন, ঠিক আছে। যাকে এটা একটা কি লেখা রয়েছে একটু পড়ে নেবেন, অর কমিটি অ্যান্ড পানিশমেন্ট অফ এনি ক্রিমিনাল। ভারতের নিচের মধ্যে কার অপরাধীদের জন্য, বাংলাটাও ভুল, মানে অ্যাকচুয়ালি ওই অপরাধীদের সাজা হ্রাস করার ক্ষমতা রয়েছে কার? তাহলে এটাও আপনাদের বলা হয়েছে অপশন নাম্বার বি, প্রেসিডেন্ট। একদম আনসার করবেন অপশন নাম্বার বি, প্রেসিডেন্ট। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতি একবার নির্বাচিত হলে সংসদের কক্ষ বা রাজ্য বিধানসভার সদস্য হতে পারবে না? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতি একবার নির্বাচিত হলে সংসদের কক্ষ বা রাজ্য বিধানসভার সদস্য হতে পারবে না? চলুন এটার আনসার করুন। একদম আনসার করবেন অপশন সি। এবার এখানে এই তথ্যটা একটু ইনক্লুড করে নেবেন, এটা ইনক্লুড করা ছিল না, মানে ওখানে কিছু শর্ত দেওয়া ছিল না, তার মধ্যে এটা হচ্ছে একটা শর্ত যে ভারতীয় সংবিধানের এই যে রাষ্ট্রপতি একবার নির্বাচিত হলে সংসদের কক্ষ বা রাজ্য বিধানসভার সদস্য হতে পারবে না, এটাও হওয়া যায় না, এটা হচ্ছে একটা শর্ত। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ইউনিয়নের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকবে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ইউনিয়নের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকবে? আর্টিকেল 58, 56, 55 নাকি 53? চলুন প্রত্যেকে আনসার করুন। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ইউনিয়নের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকবে? আচ্ছা এখানে আপনারা দুই রকম করছেন, একজন 53 কেউ করছেন, কেউ আবার 56 করছেন। রাষ্ট্রপতির ক্ষমতাগুলো কোথায় বলা হয়েছিল? রাষ্ট্রপতির ক্ষমতা একদম আনসার করবেন, আনসার নাম্বার হচ্ছে ডি। চলুন নেক্সট প্রশ্ন, ভৌগোলিক অঞ্চলকে তফসিলভুক্ত এলাকা হিসেবে ঘোষণা করার সাংবিধানিক অধিকার কার? তাহলে আমরা কাকে নিয়ে আলোচনা করছি যে ভৌগোলিক অঞ্চলকে তফসিলভুক্ত
এলাকা হিসেবে ঘোষণা করার সাংবিধানিক অধিকার কার? তাহলে আলোচনা করছি তো আমরা প্রেসিডেন্টকে নিয়ে, তাহলে অবশ্যই সেই ক্ষমতা প্রেসিডেন্টের থাকবে। বা আমি একটা এখান থেকে কনক্লুশন বললাম যে যখনই উত্তর জানা থাকবে না, প্রেসিডেন্ট অপশান থাকলে করে আসবেন, অনেকাংশে হওয়ার সম্ভাবনা বেশি ওখানেই থাকে না, সব জায়গায় প্রেসিডেন্ট থাকে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়? আচ্ছা, এটা আপনাদের একটু বাইরের থেকে, রাষ্ট্রপতি আপনাদের 3 ধরনের যে জরুরি অবস্থা সেটা ঘোষণা করতে পারে। আমি এখানে একটু বলে রাখি, যে যদিও এর ডিটেলসে আমি বলবো পরবর্তীতে। চলুন, একটা হচ্ছে 352, 356, 356, 356, আর একটা হচ্ছে 360। এই যে 3টে ধারা 352, 356 আর 360, এই 352 নম্বর ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে, জাতীয় জরুরি অবস্থা। আর এটা হচ্ছে অচল অবস্থাজনিত জরুরি অবস্থা, আর এটা হচ্ছে অর্থ সংক্রান্ত জরুরি অবস্থা। জিনিসগুলো কি, চলুন একটা একটা করে উদাহরণ দিয়ে আমি বিষয়টাকে বুঝে নিই। জাতীয় জরুরি অবস্থা মানে ন্যাশনাল এমার্জেন্সি। মনে করুন ভারত ও পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লেগে গেছে, একদম ভয়ানক যুদ্ধ, বা ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ লেগে গেছে। তখন মানে কেউ যদি এসে বলে আর কি, ঠিক আছে, যে আমি তো চাকরি করতাম সরকারি, কিন্তু আমার বেতন এখন ঢুকছে না, কেন ঢুকছে না? তখন রাষ্ট্রপতি কান ধরে দেখিয়ে দেবে, এখন ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে, এখন সব বেতন সব বন্ধ থাকবে। হ্যাঁ, দেশের মধ্যে সংকট দেখা দিয়েছে আর তুমি বেতনের জন্য পড়ে আছো। তো সেই মুহূর্তে আর কি, মানে দেশের মধ্যে যদি কোনো সংকট দেখা দেয়, বা কোনো দেশ যদি ভারতবর্ষকে আক্রমণ করে, তার ফলে যদি কোনো রকম কোনো সংকট দেখা দেয়, তখন রাষ্ট্রপতি এই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। পরে হচ্ছে অচল অবস্থাজনিত জরুরি অবস্থা। অচল অবস্থাজনিত জরুরি অবস্থা মানে যদি রাষ্ট্রপতি দেখে যে ওই রাজ্যের রাজ্যপাল দ্বারা ওই রাজ্যটাকে পরিচালনা করা সম্ভব নয়, তখন রাষ্ট্রপতি সেই রাজ্যটাকে নিজের অধীনে নিয়ে শাসন কার্য চালাতে পারে। যেমন উদাহরণস্বরূপ যদি বলি, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছুদিন আগে ওই যে কী হচ্ছিল, অভয়াকাণ্ডের, ওটা নিয়ে একটু তোলপাড় হচ্ছিল আর কি। এবার ওটা যদি আরও বেড়ে যেত আর কি, প্রচুর পরিমাণে বেড়ে যেত, যদি আমাদের রাজ্য সরকারের হাতের বাইরে চলে যেত, যে না রাজ্য সরকার আর মানুষকে কন্ট্রোল করতে পারছে না, যেটা তার আগে হয়েছিল মণিপুরে। এরকমটা যদি হতো যে কোনো রাজ্যে মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল দ্বারা সেই রাজ্যটাকে আর কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না, তখন রাষ্ট্রপতি কি বলবে, এই বাবু সরো তোমরা, আমাকে আসতে দাও। এবার রাষ্ট্রপতি নিয়ে ওদেরকে হটিয়ে রাষ্ট্রপতি সেখানে তার শাসন জারি করবে। সেটা হচ্ছে 356 নম্বর ধারা অনুযায়ী অচল অবস্থাজনিত জরুরি অবস্থা। আর পরে হচ্ছে অর্থ সংক্রান্ত জরুরি অবস্থা। অর্থে যদি ঘাটতি দেখা দেয়, তাহলে অর্থ সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করতে পারে রাষ্ট্রপতি। কিন্তু আমাদের সৌভাগ্যের বিষয়, একবারও অর্থ সংক্রান্ত জরুরি অবস্থা জারি করা হয়নি। এখন প্রশ্ন বলছে যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যায়? তাহলে কোনো রাজ্যে তাহলে নেই, যে এইটা হবে অপশন নাম্বার বি, 356। বলুন, ক্লিয়ারলি বোঝা গেল? এগুলো আমি পরে আবার ডিটেলসে করাবো আপনাদের, আস্তে আস্তে পার্টগুলো যত এগোবে আস্তে আস্তে সব করানো হবে। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির বেতন ও ভাতা এবং তার অফিস সম্পর্কিত অন্যান্য ড্যাশ ড্যাশ ব্যয় পৃথক হয়। আচ্ছা, এগুলো মনে হচ্ছে আপনাদের পরবর্তী জায়গায়। ভারতের রাষ্ট্রপতির বেতন ও ভাতা এবং তার অফিস সম্পর্কিত অন্যান্য ড্যাশ ব্যয় পৃথক হয়, ঠিক আছে। কন্টিনজেন্সি ফান্ড, এস্টিমেটেড, আচ্ছা এটা কনসলিডেটেড ফান্ড করবেন, কনসলিডেটেড ফান্ড। এটা হচ্ছে একটা ফান্ড যেখান থেকে ওই যে তথ্যগুলো সব নেওয়া, এই তথ্য বলছি, বেতন ভাতা টাকা সব দেওয়া হয়, সেটা হচ্ছে কনসলিডেটেড ফান্ড। সমস্ত বেতন কোথা থেকে দেওয়া হচ্ছে? কনসলিডেটেড ফান্ড। নেক্সট প্রশ্ন, কেন্দ্র রাজ্য এবং আন্তঃরাজ্য সহযোগিতা বৃদ্ধির জন্য একটি আন্তঃরাজ্য কাউন্সিল নিয়োগ করার অধিকার কার রয়েছে? তাহলে সব কার হবে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যেহেতু প্রেসিডেন্ট নিয়ে পড়ছি, এ সমস্ত সব ক্ষমতা হচ্ছে প্রেসিডেন্টের। অপশন নাম্বার এ। চলুন, নিচের মধ্যে ভারতের সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পরিদর্শককে, কেন্দ্রীয় যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তার পরিদর্শককে, রাষ্ট্রপতি নিয়ে আলোচনা করছি, তাহলে এছাড়া কেউ হবে না, এই হবে। নেক্সট প্রশ্ন, নিচের গণপরিষদের সভাপতি কে ছিলেন? তাহলে কে ছিলেন গণপরিষদের সভাপতি?
এই যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের সভাপতি ছিলেন এবং আমাদের প্রথম কী ছিলেন ইনি? প্রেসিডেন্ট। নেক্সট প্রশ্ন, হ্যাঁ নেক্সট প্রশ্ন, কোন রাষ্ট্রপতি পোস্টাল সংশোধনী বিলে পকেট ভিটো ব্যবহার করেছিলেন? রাষ্ট্রপতির একটি ক্ষমতার মধ্যে এই যে ভিটো প্রদান করার ক্ষমতা হচ্ছে একটা ক্ষমতা। তো এটার আনসার কি করবেন? আচ্ছা, এর আনসারটা আপনারা একটু দেখুন তো, যে কোন রাষ্ট্রপতি পোস্টাল সংশোধনী বিলে পকেট ভিটো ব্যবহার করেছিলেন। ওটা আপনাদের ওই যে লিস্ট রয়েছে না, লিস্ট, রাষ্ট্রপতির লিস্ট, ওখানে দেওয়া হয়েছে। হুম কিন্তু অপশানে তো নেই ওগুলো। আচ্ছা, এক মিনিট, কোন রাষ্ট্রপতি পোস্টাল সংশোধনী বিলে পকেট ভিটো ব্যবহার করেছিলেন? আচ্ছা, কি করছেন এটার আনসার? জগজীবন রাম, সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু নাকি ডক্টর রাজেন্দ্র প্রসাদ? আচ্ছা চলুন, এই যে প্রশ্নটা, ঠিক আছে, সম্ভবত অপশানে কোথাও যেন একটা ভুল রয়েছে আর কি। এই যে স্যার একটু আগে বললেন আর কি। আচ্ছা, পরেরটা আনসার করুন, আমি দেখছি এটা। কোন দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা নেই? কোথায় নেই? কোন দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা নেই? ইউএসএ, রাশিয়া, তুর্কি নাকি ইন্ডিয়া? কোথায় নেই রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা? চলুন এটার আনসার করুন। অপশন এ করছেন ইউএসএ। ইউএসএতে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা নেই। ইউএসএর প্রধান কে? ইউএসএর প্রধান তো অবশ্যই রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি তো শাসন করে। রাষ্ট্রপতি শাসিত সরকারের ব্যবস্থা নেই, অবশ্যই আমাদের ইন্ডিয়াতে নেই। রাষ্ট্রপতি আছে কিন্তু রাষ্ট্রপতি শাসন করে না। এটার আনসার করবেন হচ্ছে অপশন এ, অপশন ডি, ইন্ডিয়া। চলুন নেক্সট প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন। চলুন আনসার করুন এটার, যে নিচের মধ্যে কে ভারতের সবচেয়ে দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি? হ্যাঁ, সবচেয়ে দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। তো এই ছিল আপনাদের রাষ্ট্রপতি। এখন একটা প্রশ্ন ছিল আর কি, প্রশ্নগুলো এর আগে বানানো। এই যে প্রশ্নটা, আচ্ছা এই প্রশ্নটা দেখে আমি পরের দিন, হুম একদম, তাহলে আনসার ওটাই করবেন, এখানে অপশানে নেই ওটা। যাই হোক, কোনো ভুল ত্রুটি হয়তো বা ছিল। যাই হোক, তাহলে আজকে এই ছিল আপনাদের কাজ, এই ছিল আজকের ক্লাস। আজকে আমরা শুধু রাষ্ট্রপতিটা আলোচনা করলাম, পরবর্তী দিন আমরা উপরাষ্ট্রপতি নিয়ে আলোচনা করব। আপনারা বুঝতে পারলেন যে কেমন কি ধরনের পরীক্ষায় প্রশ্ন এসেছে, এবং এখানে আপনাদের এসএসসির যে যত পিওআইকিউ জিজ্ঞাসা করা হয়েছে এবং এগুলোই রিপিট হয়েছে, বা এগুলোই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলবেন স্যার ক্লিয়ার। স্যার ক্লাস 8-এর কোশ্চেনের আনসারটা ঠিক করলেন? আচ্ছা, এক মিনিট।
ও এইটের যে প্রশ্ন, এইটের নাম্বারিংয়ে যাই হোক ভুল হয়েছে আর কি। একদম রাজেন্দ্র প্রসাদ। চলুন তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখলাম। পরবর্তী দিন দেখা হবে নতুন আরও একটি ক্লাসের সঙ্গে। চলুন প্রত্যেকে লেফট করে যান।